ফজরের আজান পড়ছে কোথাও বা, কিন্তু বড় ঘরের শব্দ, আলো, বাতাস প্রবেশ নিষেধ। দেয়াল পুরো, মেঝে সমতল থেকেও বেশ কয়েক ফুট নিচে। মুরসালিন শরীরের ব্যথায় ঝিমিয়ে বসল। জয় থেমে গেছে। তার গল্প বোধহয় শেষ। সে ক্লান্ত হলেও খুশি। তার একটা কারণ আছে। সে যতবার ফরহাদ মোহাম্মদ বাড়িকে মারার বিষয়টা মনে করে, সে ভীষণ খুশি অনুভব করে। এইমাত্র সে কথাটা বলার ফলে ভেতরে খুব খুশি অনুভূত হচ্ছে। একবার রূপকথা বলেছিল, অন্তু, যতদিন তুমি জীবিত আছো কোনো অভিজ্ঞতাকেই চূড়ান্ত ভাববে না। মৃত্যু মুহূর্তেও তোমার চিরস্থায়ী একটি ধারণা ভেঙে যেতে পারে। কথাটা ভুল নয়। অন্তু আজ গল্প শুনতে শুনতে উপলব্ধি করেছে বিষয়টা। সে জানত সে চিরতরে আবেগহীন হয়ে পড়ছে, কিন্তু আজ তার বিপরীতে একটা বিশ্রী ব্যাপার ঘটেছে। জয় যতক্ষণ কথা বলেছে, জয়ের দৃষ্টি আটকে ছিল ঢালাই মেঝেতে। জয় আমির একটাবারও যদি অন্তুর দিকে তাকাতো দেখে ফেলত। অন্তু আজও কাঁদে। অন্তু যে হাতে ঘণ্টা কয়েক আগে আগ্নেয়াস্ত্র চালিয়েছে জয়দের গল্প শোনার সময়, আজ অন্তুর সেই হাত দুটো শরীরের সাথে থরথরিয়ে কেঁপেছে। চোখ লাল হয়ে তারপর ভিজে উঠেছে। এসব দেখে ফেললে কি বিশ্রী ব্যাপার হতো, কিন্তু এখন অন্তুর কান্না পাচ্ছে না। জয় আমির কখনোই এক বিন্দুতে স্থির থাকে না। সে প্রতিক্ষণে তার রেখা বদল করে। এক মুহূর্তে তাকে শিকার মনে হলে পরের মুহূর্তে শিকারই লাগে। এই দ্বিধাটা অসহ্য জয়ের চরিত্রে। এই দ্বিধা অন্তু আগে কখনো কারো চরিত্রেই টের পায়নি। সে জয়কে জিজ্ঞেস করল, আপনি মেরে ফেললেন ফরহাদ চাচাকে? জয় মাথা নাড়ল। মেরে ফেললাম। কেন মেরে ফেললেন? জয় চোখ তুলে তাকালো। কেন? আসলেই তো, মানলাম কেন? তিনি আপনার চাচাকে মেরেছিলেন তাই। ও হ্যাঁ, সে আমার বড় বাবাকে মেরেছিল তাই। তিনি আপনার বড় চাচাকে কেন মেরেছিলেন? জয় সায় দিল। আরে সেটাই তো, কেন মেরেছিলেন? অন্তু ধমকালো। ইয়ার্কি নয়। ফরহাদ চাচা জয়নাল আমিরকে কেন মেরেছিলেন? জয় হাই তুলল একটা। সে বিশাল ক্লান্ত। অন্তু বলল, আমি বলবো? আপনি নিতে পারবেন তো, নাকি ক্ষমতা উগরে আসবে? আসবে না। আপনি বলুন উকিল মহোদয়া। কারণ আপনার চাচা একজন সন্ত্রাস ছিলেন। পরে যখন আমির নিবাস থেকে নিজের বাপ ভাইকে মারার অপরাধে তাকে গ্রেফতার করা হয়, সেটা অপবাদ হলেও উনি আপনার নিষ্পাপ চাচা নন। জয় ছাদের দিকে তাকিয়ে হাসে। শুরু করলে ওকালতি? জি না, এখনো লতে ভর্তি হয়নি। অত জ্ঞান বা দক্ষতা নেই আমার, সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে আমি কি ভুল বলেছি? না তো। আপনার হেয়ালি আমাকে অস্থির করে তুলছে। আপনি কথা বলুন, স্পষ্ট কথা। জয় বিজ্ঞের মতো মাথা দুলালো। তুমি আমাকে অভিযোগ করতে বলছো? যদি বলি? পারবো না। অন্তু গর্জে উঠল। আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন। মানুষকে আপনার ব্যাপারে কখনোই স্থির সিদ্ধান্তে পৌঁছাতে দেন না। আল্লাহর কসম, আপনি আজ হেয়ালি করলে আমি বিনা বিবেচনায় রুহু বের করে নেব আপনার। জয় সামান্য হাসল। অন্তু মাথা নাড়ে। হাসবেন না, এভাবে হাসবেন না আমার দিকে তাকিয়ে। জয় ঠোঁটে আঙুল রাখল। ঠিক আছে, হাসব না। আমার একটা কনফিউশন আছে। জয় ফিসফিস করে বলল, অর্থাৎ তুমি আমার সব জেনে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এতদিন কাটালে। মারবে না ছাড়বে? হ্যাঁ, কেন মারবে? জয় আমির কেমন, কেন এমন এত কৌতূহল কিসের আপনার ঘরোয়ালি? অন্তু কণ্ঠ নিচু করে বলল, এমন জলজ্যান্ত এক ঢেউ, যা সব কিছু ভাসাতে সক্ষম। তার ভাষার গল্প জানতে একটু কৌতূহল জায়েজ। জয় হাসি মুখে একটা ঢোক গিলল। এতে তার পুরুষালী গলার উঁচু স্বর্ণালীর অ্যাপলসটা ওঠানামা করে উঠল একবার।
সেখানে খোঁচা খোঁচা দাড়ি, বড় মোহনীয় সৌম্য অভিজাত পুরুষ লাগে তাকে মাঝে মধ্যেই। জমিদারির রক্ত রক্তের দায়ে ধুয়ে আলকাতরা হলেও তা ভুলে ভালে রং চকচক করেই ওঠে বোধহয়। জয় আলগোছে অন্তুর হাত দুটো নিজের বাহু থেকে ছাড়িয়ে নিজের দুই হাতের মাঝে নিয়ে খেলতে খেলতে বলল, এত পেরেশান কেন হচ্ছ হুঁ? অন্তু জয়ের চোখে তাকালো। খুব খেয়াল করলে দেখা যায় জয়ামিরের চোখের মণি অতিরিক্ত কালো, একদম কৃষ্ণগহ্বরের মতো, যেখানে আলো অস্তিত্বহীন। অন্তু নজর স্থির রেখে ধীর আওয়াজে বলে, আমি প্রথম রাতে যখন আপনার কাছে নিজেকে সমর্পণ করেছি, আপনার ভেতরে প্রবেশ করার উদ্দেশ্য পুরুষের উত্তেজনায় নারী তাকে পুরোদমে শোষণ করতে পারে। আমি সেদিন এক অসুস্থ জয়ামিরকে পেয়েছিলাম, যার ভেতরটা শূন্য কিন্তু পুরো দেয়ালে ঘেরা। সেই দেয়ালের গণ্ডির সীমানায় প্রতিক্ষণে ফাঁপা হাহাকার ছিটকে বেড়ায়, কিন্তু সেই পুরো দেয়ালটা বাইরে আসতে দেয় না। কে বলে তুমি উকিল হবে? আমি বদদোয়া দিলাম। তুমি দুনিয়ার সেরা বিশাল বিরাট অনেক বড় বৃহত্তম মহান সাহিত্যিক কবি দার্শনিক হবে। এখন বলো, বদদোয়া কেন দিলাম? কারণ আপনার দোয়া কবুল হবার চান্সই নেই। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেলল। পর মুহূর্তেই চোখ নামালো দুজনেই। জয় ঝুঁকে পড়ে নিচু গলায় জিজ্ঞেস করে, আর অসুস্থ জয়ামিরের কাছে আপনার সেদিনের বলিদান আপনাকে কি জানালো? আর সেদিনের আমার সেই বলিদান আমাকে শুধুই জানিয়েছে, জয়ামিরকে জানতে হবে গোড়া থেকে। আমি আপনার চঞ্চল পাপিষ্ঠ সত্তার পেছনে আরেকটা জয়ামিরকে খুঁজেছি, অথবা আমি সেদিনই পারতাম আপনাকে কুচি কুচি করে কাটতে। কিন্তু আপনি জানেন আমি আপনাকে কখনোই মারার চেষ্টা করিনি। উত্তেজিত করেছি, অতিষ্ঠ করেছি, খেপিয়ে তুলেছি, কিন্তু চূড়ান্ত আঘাত করিনি। আজকের এই দিনটাকে নিয়ে আসতেই হয়তো এত আয়োজন, অথচ আজ এই মুহূর্তেও আমার মনে হচ্ছে আমি সেখানেই পড়ে রইলাম। দ্বিধা, জটিলতা, মারপ্যাচ, অস্থিরতার সিদ্ধান্ত রেখা। এখনো মনে হচ্ছে আপনার বিচার করা যায় না, আপনাকে বিচার করা যায় না। বহুদূর হিসেব করে ফিরেও হঠাৎ চোখ মেললে দেখা যায় আমি সেই একই বিন্দুতে আটকে রয়েছি। কে জয়ামির? কেমন সে? কেন এমন সে? তার দায়ভার কিসের উপর ন্যস্ত করা যেতে পারে? এমনটা হবার ছিল না, কিন্তু আমি বিবেচনার বিন্দু হারিয়ে ফেলেছি। আপনার এত এত পাপ, এত প্রাপ্ত আঘাত আর ক্রমিক ঘটনাবলী এক বিন্দুতে শান্ত হচ্ছে না। তার উপর আপনার আজব ব্যক্তিত্ব, যতটুকু খুলছি ততটুকুই পেঁচিয়ে যাচ্ছে। তবে একটা কথা উল্লেখযোগ্য, আজ এখন আমার ব্যক্তিগত দেনা পাওনা আমি পাশে রেখেছি। তা আমার আপনার একান্ত হিসেবের খাতায় জমা থাক আপাতত। জয় মাথা নাড়ল। মেরে ফেলো, শুট মি। গুলি দেব? লোডেড ম্যাগাজিন আছে মনে হয় একটা পকেটে। একটা অটো সেমিমাল। একবার ম্যাগাজিন লোড করবে, এরপর ব্যাস বুম বুম বুম। দেব সিস্টার? জটিলতাকে জিয়ে রাখা মানেই কসরত। উড়িয়ে দাও, বিদ্রোহ করো, ভেঙে ফেলো আমার ভিত, চ্যাড়া বেড়া করে দাও একদম খুলি টুলি। অন্তু তাকিয়ে রইল কেমন করে যেন জয়ের দিকে। একটু বিরক্তি, একটু কৌতূহল, হয়তো কিছু ঘৃণা অথবা বিরোধ, কিংবা অনুরাগ হবে হয়তো। জয় মেঝের দিকে চেয়ে থেকে হাসল। হুম, এভাবে তাকিয়ে থেকো না ঘরোয়ালি। অন্তুর স্বর বিরক্তিতে মিশে কঠিন হলো। কেন? আমার মনে হবে তুমি আমার অতীত শোনার পর আমার দুঃখে দুঃখিত হয়ে আমার ওকেলাতি করতে চাইতেছ। অবশ্যই তুমি অনেক বড় উকিল হতে পারো, কিন্তু জয়ামির তোমার মক্কেল হতে পারে না ডিয়ার। জয় চোখ তুলে চট করে একবার চোখ মারল। অন্তু হাসল, চোখ সরিয়ে বলল, অবশ্যই আপনি অনেক বড় ক্ষিপ্তবাজ হতে পারেন, কিন্তু আপনার পোষ মানার ক্ষেত্রটা আমাকে ঘিরেই হতে পারে। আর বাজ পাখি পোষ মানলে সে তার পোষকের আওতায় শিকার করে।
চট করে অন্তু কথাটা ধরতে না দেবার লক্ষ্যে দ্রুত প্রসঙ্গ বদলালো। সন্ন্যাস গ্রহণ করলেও পারতেন, কারো দয়া, উপদেশ, আদেশ, অনুরাগ, ভালোবাসা সব কিছু থেকে মুক্ত হয়ে লুঙ্গি ছেড়ে শালু গায়ে দিয়ে বেড়াতেন। জয় আচমকাই মাথা ঝেড়ে মেরে হেসে উঠল। কিছু একটা এড়িয়ে হাসল। করব। তোমার একটা ব্যবস্থা করে ডিরেক্ট বাম ভোলে। হক মাওলা ধরো কলকি মারো টান। অন্তু বিরক্ত হয়ে আলতো ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৃঢ় গলায় মুরসালিনকে জিজ্ঞেস করল, সেলিম ফারুকী যা করেছিল তা আপনার পিতা জানতেন? কখনোই জানতে পারেননি। আমি জেনেছি কথাটা সেলিম ফারুকীরও মৃত্যুর পর। অতদিনেও জানলেন না কেন? সন্দেহ হয়নি কেন কখনো? হামজা ভাই যা বলে এসেছিলেন তারপর আর কখনো মাদ্রাসার ত্রিসীমানায় প্রবেশ করতে পারেনি সেলিম। তার আগেও সন্দেহ হবার কথা। আর যতদিনে মেয়র সাহেব গিয়ে তামাশা করে এলেন ততদিনে জয়ামিরের ওখানে থাকার 3 বছর হয়ে গিয়েছিল। হুমায়রা মায়ের সঙ্গে যা হয়েছিল তার কোনো তদন্ত 3 বছরের মাঝেও কেন করেননি আপনারা? জয় মুখ ভ্যাংচালো মনে মনে। শালির মেয়ে, স্বামীকে স্বামী মানে না অথচ তার মাকে মা ডাকে। শালি ভণ্ডর ঘরের ভণ্ড, তোর পেছনে কুত্তা ছেড়ে দিয়ে দৌড়ানি দিল মনের দুঃখ মিটবে না। মুরসালিনের মেরুদণ্ডে কঠিন ক্ষত, সে দেয়ালে হেলান দিল। তারপরও চোখ বুজে বলল, ঘরের শত্রু বিভীষণ হয়ে গিয়েছিল। আব্বা কোনোদিন ভাবতেও পারেনি সেলিমকে ধরে জিজ্ঞেস করলে সব জানা যেতে পারত। অন্তু বলল, যুক্তি দুর্বল লাগছে। তার সঙ্গে আপনাদের শত্রুতা ছিল, হোক সেটা ধর্মীয়ভাবেই। ওনার পথ আলাদা ছিল, উনি ভণ্ডদের অনুসারী ছিলেন, তবু আপনাদের সন্দেহ হলো না। আর আমার ধারণা উনি এসে আপনাদেরকে খোঁজ দিয়েছিলেন জয়ামির ও আম্মার ব্যাপারে। ঠিক সেটাকে কিভাবে নিলেন আপনারা? সেলিম কোনোভাবে জানতে পেরেছিল আমিরদের বইয়েরই অবস্থা, এমনটাই জানিয়েছিল সেলিম। আব্বা জানতো ওই জয়কে উদ্ধারকারী। ওর দিকে সন্দেহটা না যাবার এটাই একটা কারণ। আরেকটা বিষয়, জয়ামিরকে সেদিন জবাই করার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু ওনার আম্মা মরে গেলে অথবা মেরে ফেলা হলেও পরে জয়ামিরকে কেন জীবিত অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হলো? কেন? এটা আমি পরে জানতে পেরেছি। জয়নাল আমির গ্রেপ্তার হবার পর পুরো দিনাজপুরে তোলপাড় হয়ে জানাজানি হলো, কিন্তু জয়ও ওর মাকে ধরার জন্য বেশ কয়েকটা দলের সাথে সাথে রক্ষার জন্য আবার রাজনাজগড়ের লোকজন জঙ্গলে ছড়িয়ে পড়েছিল সেদিন। পায়নি ঠিকই, কিন্তু ভয় পেয়ে ছেড়ে দিয়েছিল সেলিমরা। পরে জঙ্গলে ফেলা হয় এবং বলাই বাহুল্য সন্ত্রাস সংগঠনে জয়নাল আমির ও আজগরেরা দোসর ছিল এবং এজন্যই সেই কৃতজ্ঞতায় এই মাতাল আজও চাটে ওদেরকে। জয় দুম করে লাথি মারল মুরসালিনকে। টিনের চালে কাউয়া, তুমি আমার সাউয়া। বেটির শালি, তোর মাকে কিন্তু যখন তখন সালাম দিয়ে আসবো। তোর ফেদা প্যাচালে রাত গেল, কথা কম ক আর আস্তে ক। আমি একটু ঘুমাই, গুড নাইট। সে লোহার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে তার। মুরসালিন ব্যথা পাওয়া স্থানে হাত চেপে ধরে বলল, এবং একটা কথা বলে রাখা দরকার, এই পাগলা কিন্তু এখনো মানে সেলিম সহ ওর সঙ্গীদেরকে সৈয়দ বাড়ির নির্দেশেই পাঠানো হয়েছিল সেদিন রাতে আমির বাড়িতে। জয় বলল, হক কথা দিনে 36 বার স্মরণ করা যায়। মুরসালিন বলল, তুই না মরে গেলি এই মাত্র। ধুর শালা, এত তাড়াতাড়ি তো মানছে মুতেও না। মরবো মানে? ঘুমাবো কেমনে? মুরসালিন অন্তুকে জানালো, আব্বার খুব অনুগত ছিল সেলিম। আরেকটা বিষয় আছে। অন্তু জিজ্ঞেস করল, কি বিষয়? সেলিমের বড় বোনকে কিন্তু জয়নাল আমিরের সঙ্গীরা ইজ্জত হারা করে মেরেছিল যুদ্ধের সময়। সেজন্য সেলিম ফারুকের পরিবারের কাছে আব্বা বংশের বড় ছেলে হিসেবে একটা দায়বদ্ধতা রেখেছিল। সেলিমের ছোট বোনকে আমার মেজ চাচা বিয়ে করেছিলেন দোষ থাকতে, নয়তো যেমন জয়নাল আমির ভাবতেন আমাদের মাদ্রাসা আমার দাদু মিলিটারির জন্য ছেড়ে দিয়েছিলেন, ফারুকিরাও ওরকম একটা ভুল বুঝতে খুব তৎপর ছিল।
ওরা ভাবতো আমার পরিবার নিজেদের কোনো পাপে এতগুলো প্রাণ হারিয়েছে জয়নাল আমিরের হাতে। আরেকটা ব্যাপার ছিল, জয়নাল আমিরের প্রিয় ভাতিজা জয়কে আব্বা আশ্রয় দিয়েছিল। এই নিয়েও ঘোর আপত্তি ছিল। সে বারবার আব্বার কাছে মিনতি করেছে জয়কে বের করে দিতে, কিন্তু আব্বা জয়কে কাছছাড়া করেননি কখনো। এই নিয়েও একটা সন্দেহ ছিল ওদের। ওদের ধারণা ছিল সৈয়দ পরিবার বোধহয় জয়নাল আমিরকে দোষী মানে না, কোনোভাবে বাঁচাতে চাইছে, ক্ষমাটমা করে দিয়েছে। এজন্য জয়ের পক্ষ হয়ে অথবা জয়ের মায়ের বিচারের জন্য ওদের সঙ্গে কোনো আলাপে আব্বা যেতে পারেননি খুব একটা। অন্তু মাথা নাড়ল। কিন্তু ফরহাদ চাচা কেন জয় আমিরকে কাছছাড়া করতে চাননি? ওকে জীবিত রাখতে। সেই সময় ওকে ছাড়লে লোকজন মাংস আকারে কেটে পিস পিস করে বাড়ি নিয়ে যেত। ওকে মারার জন্য কতগুলো দল ওকে খুঁজছিল ও আজও জানে না। ও যখন হামজা ভাইয়ের কাছে এলো তখনও কতবার টপকে যেতে যেতে বেঁচেছে, সেই গল্প তো বলেনি এখনো। কিন্তু সেলিম রোজ একবার করে মিনতি করত আব্বার কাছে জয়কে মাদ্রাসা থেকে মুক্ত করার জন্য। তখন জানতাম না কেন। পরে জেনেছি সে ভয় পেত জয় কখনো তার উপস্থিতি ছাড়া আব্বার কাছে পৌঁছে তার মায়ের ঘটনা বলে না দেয়। তার উদ্দেশ্য ছিল জয়কে একবার মাদ্রাসা থেকে বের করতে পারলে চিরতরে জয়ের মুখটা বন্ধ করে দেবে, আর আমির বংশের সমাপ্তিও। আব্বা বাড়ি এলে সেলিম আব্বার সাথে লেগে থাকত। জয়কে জিজ্ঞেস করুন সে কখনো সেলিমকে ছাড়া একা আব্বার কাছে যাবার সুযোগ পেয়েছে কিনা। অন্তু কিছুক্ষণ চুপ করে রইল, পরে বলল, আপনার আব্বা জয়কে রক্ষা করতে চেয়েছেন সেলিম সহ বাকি শত্রুদের হাত থেকে, এটাই বলতে চাইছেন? মুরসালিন জবাব দেবার আগে জয় এক চোখ খুলে বলল, উকিল সিস্টার, আপনি ওই শালার ছেলের কথা দিলে নিয়েন না। আসলে ওর বাপে আমারে জঙ্গি বানাইতে চাইছিল, কিন্তু আমি নেহায়েত ভালো লোক, তাই ফাঁদে পা দেইনি। ধন্যবাদ, গুড নাইট। মুরসালিন শান্তচিত্তে হাসল। ওইটা লিগ না জয়, সংখ্যা বাড়াতে কুত্তা বিলাইও জয় বাংলার সৈনিক হয়ে যেতে পারে, কিন্তু তুই যাদের কথা বলছিস তারা কারা তোর একটু হলেও ধারণা আছে? তোর মতো কাফেরকে ওরা সংগঠনে নেবে এটা স্বপ্নেও হতে পারে না। একটা মজার কথা শুনবি? এই যে তোরা আমাকে সংগঠনের ছেলে ভাবিস, আমাকে ওরা গ্রহণই করেনি। মোস্তাকিন ছিল ধার্মিক, কিন্তু আমি জন্মেছিলাম গাফিল হয়ে। তুই চলে যাবার 2 বছর পরেও আমার দ্বারা হিফজ হলো না। আব্বা রাগ করে আমার হাল ছেড়ে আমাকে জেনারেল স্কুলে ভর্তি করলেন। মোস্তাকিন যতটা ধার্মিক, ন্যায়পরায়ণ, সভ্য ছিল, আমি ততটাই বিমুখ হলাম। মোস্তাকিন ভাই চলে যাবার পর আমাকে শুধু মাদ্রাসা কমিটির দায়িত্বে রাখা হয়েছে ঠেকায় পড়ে, কারণ সৈয়দদের মাঝে আমি একাই আছি। আর তুই আর কতটা মূর্খতা প্রকাশ করবি? যেখানে আমি চান্স পাইনি সেখানে ওরা তোর মতো একটা অবিশ্বাসীকে দলে রাখত। আব্বা তোকে শুধু মানুষ বানাতে চেয়েছিলেন। ধর্মের প্রতি তোর যা ভয়ানক ধারণা জন্মেছিল তা অপসারণ করতে চেয়েছিলেন। ছোট্ট বয়সে তোর ভেতরে যে বিষ ঢালা হয়েছিল তার নিংড়ে নিতে চেয়ে আব্বা বড় মাসুল গুনেছে জয়। তুই ভালো প্রতিদান দিয়েছিস। জয় উঠে বসল, যেন খুব চেঁচামেচিতে তার ঘুমটাই ভেঙে গেছে। সে খুব অবাক হয়ে বলল, আরে শালা, এত মহানুভবতার গল্প একসাথে শুনে বদহজম হয়ে যাবে তো। তুই আমার একটা কথা শুনবি মুরসালিন? মুরসালিন সোজা হয়ে বসল। আমার কান তোর নামে কোরবান। জয় বলল, তুই কি জানিস দোষ আর পাছা এক জিনিস? মানুষ নিজেরটা ছাড়া সবারটা দেখে, যেমন তুই। চুপ থাক শালা। মুরসালিন কিছুক্ষণ চোখ বুজে থেকে মুচকি হাসল। তুই কি জানিস জয়, একজন প্রতিশোধপরায়ণ মানুষ একটা কাঁচামাটির স্তূপ। সুযোগ সন্ধানী মানুষ চাইলেই সেই মাটিকে দিয়ে নিজের ইচ্ছে মতো হাতিয়ার বানিয়ে ব্যবহার করতে পারে নিজের স্বার্থে। মাছ ধরবে, পানিও ছোবে না, পানি ছোবে সেই হাতিয়ার। তুই জানিস জয়, হাতিয়ারের চোখ থাকে না, হাতিয়ার অন্ধ হয়।
তাকে চালনাকারীর চোখ দিয়ে সে শত্রুকে দেখে আঘাত করে। তুই আমারে কি কইলি? না, তুই একটা জয়ামিরের গল্প শোনালি। আমি তাকে বলছি, দে, আজ তুইও জ্ঞান দে। হাতির নদে পড়লে চামচিকারাও পেছন মারে। তুই নদে পড়েছিস শুনে ভালো লাগলো, কিন্তু তুই তো হাতি না, তুই হলি গাধা। যাই হোক, তুই ঘোস্ট রাইডার সিনেমা দেখেছিস জয়? হ। মাথার নিচু করে হেসে ফেলল। তা দেখে মুরসালিনও হাসল। মুরসালিন যা বোঝাতে চাইছে তা এক লহমায় বুঝে হেসে ফেলেছে জয়। তাতে মুরসালিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বা বলতো, আমি যে জয়কে ছাড়বো আমার মনে চায় ওরে ভালো একটা তালিম দেই, দেশ জাতির ভবিষ্যতে লাগাই ওর মাথাটারে। জাবেদ যা পয়দা করে রেখে গেছে ও এক বারুদ, যে কামি লাগাবি তার ডিরেক্ট কামিয়াব। অথচ ওরা তো চতুর আর চিতার মতন দ্রুতগামী বুদ্ধি শকুনে খাবে। তোর বাপে খালি আমার চরকায় তেল ঘষত কেন হামেশা? নিজের চরকা ভাঙা ছিল নাকি তেল বেশি কিনে ফেলেছিল? তুই বুঝেও অবুঝ, আর বুঝে অবুঝেরা তাদের সুবিধা মতো বোঝে। ধর, যেটা বুঝতে ইচ্ছে করছে সেটাই বুঝছে, যেটা ইচ্ছে করছে না সেটা বুঝেও বুঝছে না। জয়ের হাসি বাড়ল সামান্য। তাদের কোনো চিকিৎসা নাই, তুই তোর ডাক্তারি ফিরিয়ে নে। হাম নেহি সুদ্রেঙ্গে জি, হাম নেহি সুদ্রেঙ্গে। মুরসালিন বলল, ঘোস্ট রাইডার সিনেমার নায়ক জনি, ওর বাপের ক্যান্সার হয়েছে। একদিন একজন এসে বলল, তুমি আমাকে তোমার আত্মা দেবে, এই শর্তে এই কাগজটাতে সাইন করো, তার বদলে তোমার বাপকে আমি সুস্থ করে দেব, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। জনি সাইন করে দিল, কারণ তখন তার শুধুই তার বাপকে বাঁচাতে হবে, আগে পরে বাদ। রাতারাতি তার বাপ সুস্থ হলো, কিছুদিন কাটল। একদিন ওই লোক এলো, কাগজটা দেখালো। জনি তখন নিরুপায়, সে আগেই চুক্তিপত্রে সাইন করে ফেলেছে, তখন বিষয়টা খারাপ মনে হয়নি। কিন্তু এবার টের পেলেও সেই লোকটা মূলত শয়তান। শয়তান তার কাছে তার আত্মা কিনে নিয়েছে। এবার তার আত্মাকে দিয়ে যা খুশি করতে পারে, জনি তা করতে বাধ্য। এরপর শয়তান জনিকে দিয়ে দেদারসে মানুষ মারতে লাগলো, জনিকে জাহান্নামের দেবতা বানালো। সে যাকে ছোঁয় সে এক মুহূর্তে জ্বলে ভস্ম হয়ে যায়। জয় হো হো করে হেসে উঠল। সিনেমাও দেখিস তুই? এ তো কঠিন পাপ। থুক। মুরসালিন মাথা নাড়ল। আমি সৈয়দ বংশের কলঙ্ক, সব পাপাচারে ভাগ আছে আমার। তুই কি বুঝেছিস আমি কি বলেছি? না। দোলন সাহেব হেসে উঠে নিজের উপস্থিতির জানান দিলেন। আমি যদি বুঝেও না বুঝি আমাকে বোঝায় কোন শালা, ঠিক না জয়? জয় হাত তুলে সংগ্রামী ভঙ্গিমায় বলল, ঠিক ঠিক, একমত স্যার, একমত। মুরসালিন হাসল। হামজা ভাইয়ের চোখ দিয়ে দেখা শত্রুদের ব্যাপারে বুঝলে তার আর তোর শত্রু থাকবে না। তুই তা বুঝতেই চেষ্টা করিসনি, কারণ ছোটবেলায় যে অবস্থান তোর কাছে নারকীয় মনে হয়েছিল, হামজা ছিল তখন তোর মুক্তির দূত। আর তুই নিজের অজান্তেই অসীম কৃতজ্ঞতায় হামজা ভাইকে তোর রুহু সঁপে দিয়েছিস। আজ চাইলেও তার কর্মে অভিযোগ অথবা আপত্তি আসে না, তুই করতেই চাস না। জয় আনমনে স্বগতোক্তি করে। হামজা ভাই আমার একদিন কইল, জয় রে, তোর আমার গন্তব্য দুইটা পথ এক, পথ শেষে একই বিন্দুতে একই রকম দেখতে দুইটা গন্তব্য, চল হাঁটি। মুরসালিন নিস্তেজ চিত্তে দুই পাশে মাথা নেড়ে বলল, গন্তব্য মানুষকে মৃত্যু অবধি পৌঁছে দেয়। তার নরম দিলে জয়ের জন্য এক ঘা লাগলো। পথভ্রষ্ট এই জয়কে মুস্তাকিন মহান ছোটবেলায় মাদ্রাসার দস্তরখানায় বসিয়ে কত বুঝিয়েছে। এই জয় পর্বতের মতো অটল চিত্তে কেবল চুপ থাকত। ভেতরে কি জমাতো কে জানে, আজ মনে হয় বিদ্বেষ। এই জগৎ সংসার সমাজ দেশ মানুষের প্রতি তার অসীম বিদ্বেষ একটু একটু করে জমে এক মহাসমুদ্রের রূপ নিয়েছে, তার ঢেউ থামানোর উপায় নেই। জয় তীব্র বেগে মাথা নেড়ে স্বীকার করে, হ, মৃত্যু।
অন্তু খেয়াল মেলে দেখল জয়ের সেই পাগলামিটুকু। জয় আমি সত্যি মৃত্যুর উপর বড়ই আকর্ষিত। অন্তু মৃদু হেসে বলল, সেই গন্তব্যে আপনার জন্য নিশ্চিত মৃত্যু লেখা থাকলেও মেয়র সাহেবের জন্য গচ্ছিত আছে ক্ষমতার ঢালি। পথটা হলো বিরোধীদের ধরে কচুকাটা করা। তাতে আপনার ভেতরে ইনপুট করা প্রতিশোধের বিষাক্ত প্রবৃত্তি মিটবে, আর আপনার তৈরি করা রাস্তা মেয়র সাহেবকে তার উদ্দেশ্য হাসিলে এক পিচ্ছিল পথ বানিয়ে দেবে। এই তো আপনাদের সে এক পথ দুই গন্তব্য। ব্রিলিয়ান্ট। আপনি চাইলে ভালো উকিল হতে পারতেন ঘরোয়ালি। অন্তু গভীর স্বরে জিজ্ঞেস করল, জেনে শুনে ক্ষয় হতে কেউ এত আগ্রহী হয় জয় আমির? জয় হাসল, আমারে কেউ অক্ষত পায় নাই ম্যাডাম, সুতরাং ক্ষয় হওয়ার মাল আরেকটু ক্ষয় হইলেই বরং প্রকৃতির নিয়ম বজায় থাকে। আমার উপরে মরিচা ধরেছে সেই কোন কালে। মুরসালিন গম্ভীর স্বরে শুধায়, আব্বাকে কেন মেরেছিস? তোর মুখেই শুনি, বল কি কারণে মেরেছিস? জয় লোহার খণ্ড থেকে আস্তে করে নেমে ঢালাই মেঝেটার উপর টান টান করে শুয়ে পড়ল। মুরসালিন ঠিক ওর পাশে একইভাবে শুয়ে পড়ল। দুটো দেহ পাশাপাশি পড়ে রইল, একটা ক্ষতবিক্ষত আরেকটা ক্লান্ত পরিশ্রান্ত। আমার বড় বাবাকে আমি শেষবার কবে দেখেছি জানিস? সেই রাত্রিরে। ওই রাত্রিরে বড় বাবা তার ভাবিকে বলেছিল, জয়কে নিয়ে পালান ভাবি, জলদি যান। তোর বড় বাবা বিশাল হিরো ছিল রে জয়। আমার বড় বাবা ছিল। আইন, রাষ্ট্র ও দেশের মানুষের কি ছিল? জয় হেসে ফেলল। আইন, রাষ্ট্র, দেশের মানুষের? ডেকে উঠল জোরে করে। ও দোলন স্যার আছেন না? আমার ঘরওয়ালির হাতের স্পেশাল বুলেট নসিব হয় নাই তো? এতক্ষণে সবাই যেন ভুলে গিয়েছিল তারা ছাড়াও আরও একজনা জয় আমিরের গল্পের শ্রোতা রয়েছেন বড় ঘরে। দোলন সাহেব বললেন, না হয়নি, ব্যাড লাক। সেই দুঃখে আপনার একখান গোপন কথা কই স্যার। জয় বাচ্চাদের মতো চেঁচিয়ে ঘোষণা করে, আমি ছাড়া এই ঘরে আর কোনো দেশদ্রোহী নাই স্যার। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল, চোখ বুঝল সে। জয় আমির মিথ্যা বলে না। অন্তু জয়ের গল্পের মাঝে এটাই তো আবিষ্কার করেছে এতক্ষণে। দেশ, দেশের মানুষ, জীবন, সমাজ, রাষ্ট্র এইসবের দ্রোহ একা বহনকারী জয় আমির। আজ এই জয় আমির, যার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য বিশৃঙ্খলা, অশান্তি, পাপাচার, মানুষের ভোগান্তি, দেশের দশের ভাঙন, ধ্বংস। মুরসালিন চট করেই ঘাড় ঘোরায়। জয় দাঁত বের করে হাসল। আমার বড় বাবা তো তাই ছিল, বুঝেছিস তুই মুরসালিন? জয়, তুই অকৃতজ্ঞ। জয় আপত্তি জানায়, না, আমি অকৃতজ্ঞ না। তুই আর সবার প্রতিদান চুকাতে নিজেকে সঁপে দিয়েছিস। শুধু যে বা যারা তোকে জীবন দিয়েছে তাদের জীবন শুষে বলিয়ান হয়েছিস। উত্তম বিচার বটে। তোর আব্বা আমির পরিবারকে খেয়েছে। জবান সামলা। কোথায় সামলাবো? ঘরওয়ালি, তোমার ওড়নার আঁচলটা দাও তো। তাড়াতাড়ি করে অন্তুর ওড়নার তলে জিহ্বা ঢাকল। হামজা ভাই তোকে দিয়ে সার্কাসেও কাজ করিয়েছে নাকি? এমন জোকার জোকার হাল হয়েছে কেন তোর? আব্বা তোর অবস্থা এমনটাই আশঙ্কা করত তোর চলে আসার পর। মুরসালিন, তোর কথা শেষ কর। আমি রুমে যাব, মাথা ব্যথা করছে। স্বাভাবিক। কথাবার্তা সেই দিকে যাচ্ছে যা তুই আলোচনা করতে খুব অপছন্দ করিস, কিন্তু করতে হবে। সময় নেই আমাদের হাতে। জয় মাথার নিচে হাতের কনুই দিয়ে বলল, হ, ঠিক কথা, সময় নাই আমাদের হাতে। মুরসালিন বড় হতাশার সাথে বলল, জয়নাল কাকার সর্বশেষ যে পাপটা করেছিল তা তোর সাথে। পাপ? আমাকে ভালোবাসাটা? মূর্খ। ভালোবাসা বুঝিস তুই? তা বুঝি না অবশ্য। তোর দুর্ভাগ্য ভালোবাসা কাকে বলে বুঝিস না তুই, অথচ দাবি করিস কেউ কেউ তোকে ভালোবাসে। তুই একটা শক্তিশালী গুটি মাত্র, যা সবার দাবার চাল হয়েছে।
যে যেমন পেরেছে তোকে ভালোবাসার নামে বিষে চুবিয়েছে। আল্লাহ পাক তোকে যে পরিমাণ নেয়ামত মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তা তুই কুকুরদের খোরাক হিসেবে বিতরণ করে এক অধমে পরিণত হয়েছিস। পুরনো আলাপ, সেসব থাক। বোঝা তো ভালোবাসা কি। আজ নতুন কিছু বুঝি। যদি বলি তোর স্ত্রী তোকে ভালোবাসে। জয় যেন হাসতে ভুলে গেল। সে অতিরিক্ত হাসি পাওয়ার ফলে হাসতে ভুলে গিয়ে নিঃশ্বাস আটকে পড়ে রইল। মুরসালিন আস্তে আস্তে উঠে বসে বলল, সে তোকে এই পথ ছাড়তে বলেছে কখনো? হাসি জোর করে চেপে মুখ ফুলিয়ে বলল, হুম। আর কেউ? না। মনে কর, কেউ তো বলেছে সে ছাড়া। মনে নাই। কেন? জয় চোখ খুলে তাকায়। মুরসালিন বলল, কেন বলেনি? কেন তোকে কেউ এই মরার খেলা খেলতে মানা করেনি? অন্য পথের কথা বলেনি? বল, তুই বল, আমি তোর মুখেই শুনব। জয় কিছুই বলল না। উঠে গিয়ে কামরুলের পকেট হাতড়ে সিগারেট বের করে এনে জ্বালালো। মুরসালিন দৃঢ়স্বরে বলল, কারণ কেউ তোরে কোনোদিন বাঁচাইবার চায় নাই। কেউ তোরে মানুষ মনে করে নাই। কেউ তোরে বোঝেই নাই। তুই যে মেধাবী, তুই অভিজাত বংশের রক্তে পয়দা। তোর ভিতরে মানুষ আছে, এটা তোকে ভুলিয়ে রাখতে এই দুনিয়ার যত আয়োজন। কিন্তু তোর স্ত্রী। জয় সিগারেট ঠোঁট থেকে নামিয়ে তীব্র বাধা দিল। চুপ, কিছুই না। আমি ওর আসামি, মাত্র আসামি, এর বেশি কিছু না। ভালোবাসাবাসির মধ্যে টানিস না। তুই কোন ভালোবাসার কথা বলছিস জানি না, কিন্তু ভালোবাসার বহুত প্রকারের মাঝে একটা এমনও আছে। জয় চোখ বুজে লম্বা একটা টান সিগারেটে দিয়ে পুরো ধোঁয়াটুকু গিলল। তারপর নিঃশব্দে হাসল। এইটা যদি ভালোবাসা হয়, তাইলে তো সর্বজনীন, সবার জন্য প্রযোজ্য। ও এক আদর্শ মেয়ে ভাই। আমার জায়গায় অন্য কোনো নষ্ট জয় থাকলে তারেও ভালো হইতে বলতো। এইটাতে বিশেষত্ব খুঁজলে আমি তোরে 2 চামচ খাঁটি গু খাইতে সাজেশন দেব। মুরসালিন বলল, তুই যে পথে নেমেছিস তাতে আছে কি? তোরা যে পথে আছিস তাতে আছে কি? কি চাস? কি আছে দে। আমার তো কিছুই নাই। যা দিবি হাতে তাই যাবে সাথে। দে। জয় হাত পাতল। চাস কি তুই? দেশের জন্য প্রেম আছে, মানুষের জন্য মমতা আছে, নারীর প্রতি সম্মান আছে, মনুষ্যত্ববোধ আছে। আমার দেশের মাটি আমি বেঁচে থাকতে আমার দ্বারা নোংরা হবে না, সেই দৃঢ় প্রত্যয় আছে বুকের ভেতরে। কি চাস তুই? জয়ামির উপহাস করে হাসল, ঝাড়া মেরে মাথা নাড়ল 2 পাশে। আমি জয়ামির যেই দিন খালি একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিলাম, আমি আমার দাদু ভাইয়ের কাটা মাথা দেখেছি, বাপের মাংস ছিঁড়ে আসার শরীর দেখেছি, সেই জন্মদাত্রীর লজ্জাস্থান হরণ হইতে দেখছি, যা চিরে দুনিয়ায় আসছি। আমি জয়ামির খিদের জ্বালায় তোর দেশের জমিনের মাটি খুবলে খাইছি। একখান মজার কথা শুনবি? তোর দেশের মাটি ক্ষুধার্ত জয়ামিরের খিদে মেটাইতে পারে নাই। তোর দেশের মানুষ আমার মতন জয়ামিরে ঘরে তুইলা আশ্রয় দেয় নাই। তোর দেশের মানুষ তোরা নারীদেরকে মেলা সম্মান করিস। খালি আমার ফুপু জয়নব, আমার আম্মা হুমায়রা আর আরমিনের যখন ইজ্জত হারায়, তখন তোর দেশের মানুষ এইগুলারে সম্মান করতে জানে না। আমি ভুল কইছি মনে হয়? তোর দেশের মানুষ নারীরে সম্মান দেয়। এই 3টা তো নারীই ছিল, তাই না? ওই যে বৈশা আছে শালির মেয়ে, ওইডারে জিগা। ওইডারে যেদিন বেশ্যামাগি বানাইছি আমি জয়ামির, তোর সমাজ দেশের মাইনসে ওরে একবার জিগাই নাই পর্যন্ত। ওই সেরি আমিরের পোলায় তোরে সত্যি সুইছে, জিগা ওরে। দেখ ওই শালি আইজো কান্দে খালি, কিছু কইবার পারে না, করবারও পারে না। ওরে ওই দিন আমি আমার নাম না দিলে ওর কবে বদনাম হইয়া খতম হইয়া যাইতো। তোর দেশের মাটি ওর বালডা ছিঁড়ত। তোর দেশপ্রেম কারে কি দিছে? তোরে কার বালডা দিছে? আজ এইখানে পস্তাছোস মাসের পর মাস। এই তো হ, তোর দেশ সমাজ মেলা ভালো, মহান মহান।
জয়ামির আবারও হেসে ফেলল কেমন করে যেন। তোরা তো ভালো আছিস মুরসালিন। আমি এক জয়ামির খারাপ হইলেও তো দেশ দুনিয়ার থেকে কিচ্ছু খসবে না বা জোড়াও লাগবে না। জয় অন্তুর হাতখানা আরো শক্ত করে চেপে ধরল। সেই হাত জোড়া থরথর করে কাঁপছে। জয় কিন্তু ভুলেও তাকালো না অন্তুর মুখের দিকে। আরমিনের কান্না সে দেখে না। ওই সেরি কাঁদলে আড়ালে কাঁদবে। আজ সামনে কেঁদে ফেলেছে, সেই দোষ তো জয়ের না। অন্তুর হাতখানা চেপে ধরে ওকে নিয়ে গা ছেড়ে উঠে দাঁড়ালো জয়ামির। ছেড়ে দে আমায় মুরসালিন, এক জনম আমি জয়ামির হব। পরের বার মাটি হয়ে হুমায়রার পেটে জন্মাবো। সেইবার তোরা কেউ চাইলেও আমারে আর জয়ামির বানাইতে পারবি না কইলাম। এইবার খালি আমারে জয়ামির হইতে দে। অন্তুকে তুলে নিয়ে নিস্তেজ দেহগুলো মারিয়ে চামড়ার স্যান্ডেলের খসখসে আওয়াজ তুলে অনেকটা এগিয়ে এলো জয়। পিঠ পিছে অন্তুর ওড়না ঝুলছিল। তা এক হাতে গায়ে জড়িয়ে অন্তুকে আগলে নিয়ে বড় ঘরের মাঝ বরাবর পেরিয়ে আসার সময় মুরসালিন আওয়াজ দিল, জিন্না আমিরকে আমি মারিনি জয়। তোর গল্প, আমার কথা আর তোর ভুল বোঝাবুঝি শেষ হতে এখনো অনেকটা বাকি। রাত 2:15টার সময় হামজা আকস্মিক রিমিকে ছেড়ে সাদা চশমাখানা টেবিলের উপর রেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার ভেতরে কিছু তৈরি হলো, জটিল কিছু। ততক্ষণ হামজার মস্তিষ্ক কাটার মেশিনের ব্লেডের মতো চলেছিল। সামনে যা আসবে ফালা ফালা হয়ে যাবে। রিমি কাঁদছে, কিন্তু হামজা থামানোর চেষ্টা করল না। তার আবার বুকও জ্বলছে। এই জ্বলন অবর্ণনীয়। ব্যক্তিগত দুঃখ, এটা নতুন তার জন্য। ব্যক্তিগত দুঃখ বলতে এক অপরিচিত ব্যাপারের সাথে সে কিছুদিন চলাফেরা করছে। হামজা কখনো কাউকে ভালোবাসেনি, কিন্তু রিমির ক্ষেত্রেও কি কথাটা খাটে? এই প্রশ্নটাই সমস্যা তৈরি করেছে মূলত। রিমি তাকে শাস্তি দিতে যে পন্থা অবলম্বন করেছে তার দায়ভার কার? জয়ের বইয়ের নয়। হামজাকে ছাড়বে সেই দুঃসাহসী নারীটিকে? ধরলে নারীটি সইতে পারবে হামজার থাবা? সে ফতুয়া বদলে একখানা নেভি ব্লু পাঞ্জাবি পরল। এসির নিবিড় হাওয়ায় ঘুম জড়িয়ে আসছে চোখে। মস্তিষ্কের ভারে তার কঠিন শরীরটাও নুয়ে আসা ভাব। ঘুমটা দরকার হামজার। তার আগে কিছুটা মদ খাওয়া দরকার, নয়তো এই অস্থিরতায় ঘুম আসে না। তার জন্য জয়কে দরকার, কিন্তু জয় বড় ঘরে আজ। জয়ের রুমখানা পেরোনোর সময় দেখল দরজার নব লক। জয়ের বউ ভেতরেই ঘুমাচ্ছে। ব্যক্তিত্বের চাপে রাত দুপুরে নবটা ঘুরিয়ে জয়ের ঘরে উকি দিয়ে ওর ঘুমন্ত বউকে দেখার কাজটা করা হলো না। তবে একটা নিশ্চয়তা আছে বটে, জয়কে এখনো পুরোপুরি বশ করতে পারেনি ওর বউ। এটাই ধারণা হামজার। ঘরেই আছে আরমিন। 2:30টার দিকে হামজা সংসদ সদস্যের বাসভবনে পৌঁছালো। দারোয়ান ঘুমে ঢুলছিল। হামজা না হলে সে ফটক খোলা তো দূর, লাগলে একটা মার্ডার করত। এমপি সাহেবের নিরাপত্তা প্রথমত। কিন্তু হামজাকে দেখে হুড়মুড়িয়ে উঠে এসে সালাম ঠুকে বলল, স্যার আপনার জন্য মেলাক্ষণ বসেছিল, এখন মনে হয় শুইয়া পড়ছে। হামজা চুপচাপ নিশাচরের মতো ভেতরে ঢুকল। হাতে দুটো ফাইল, কেস ফাইলের কপি, অভিযোগপত্র। আরেক হাতে একটা মাঝারি ঝোলা গাড়ি থেকে বের করল। মাঝরাতে সংসদ সদস্যের বসার ঘরখানা হামজার শরীরের কড়া সুগন্ধি রহস্যে মেখে উঠল। নেমে এলেন ভুঁড়ি দুলিয়ে সংসদ সদস্য সাহেব। বড় করে হাসলেন। হাসল না হামজা। তার ভারী কি সৌম্য চেহারা, আধার কূপের মতো চোখ দুটো স্থির, শান্ত, ঠিক শিকারী প্যাঁচার মতন। সে সালাম অবধি দিল না। এমপি সাহেব বললেন, তোমার রাত 12টায় আসার কথা ছিল। সোফায় বসে ফাইলগুলো এগিয়ে দিয়ে হামজা বলল, ওদিকের ব্যবস্থা কত দূর করলেন? ফাইলগুলো দেখতে চাইলেন এমপি সাহেব। হামজা বাধা দিল, পরে দেখে নেবেন। আমি শেষ রাতের গাড়িতে রাজধানী যাব, কথা শেষ করি। মাসুদ, চা পানি দে তো। লাগবে না, আলোচনায় আসি। হামজা ঝোলা থেকে মোট 3টা হ্যান্ডগান ও 4টা লোডেড ম্যাগাজিন বের করে সেন্টার টেবিলের উপরে রেখে বলল,
এগুলোর লাইসেন্স নেই। লাইসেন্স শুধু আমার একটা পিস্তলের আছে। এগুলো এখন বাড়িতে রাখা যাচ্ছে না। আপনি রাখুন, পরে নেব। রেগে উঠলেন এমপি সাহেব। তার মানে যখন তখন তল্লাশি হবার পর্যায়ে আছো? মরতে বাকি রাখুনি? হামজা নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। দুশ্চিন্তার ছাপ দেখা গেল এমপির মুখে। ঘন ঘন মাথা নাড়লেন। তোমার জয় যা করছে ভালো করেনি, ভালো করেনি সে। ওর সেই অভ্যেস নেই। সে যাই হোক, পলাশাসগড় মার্ডার কেসে পুলিশ এখনও ডেড বডি পায়নি, অথচ জয়কে সাসপেক্ট নাম্বার 1-এ রেখেছে। মাজাহার, ঝন্টু কাকাসহ আরও পুরনো কেসগুলোকেও নতুন করে খুলেছে। গোড়া থেকে সব তদন্ত শুরু করেছে স্পেশাল ব্রাঞ্চগুলোতে। সেখানে আমার বাড়িটা গবেষণার বিষয়। বুঝতে পারছেন? অবাক হলেন এমপি। কে খুলেছে সেই সব কেস? বলবো সব। এখন কথা হলো, কয়দিন যে চাপাটা দিয়েছিলাম তা আলগা করেছে কেউ বা তারা। তাকে এবং তাদেরকে ধরে বলি দিলেও এখন আর তা ঢাকা যাচ্ছে না। চারদিকের অবস্থা ভালো না। অন্তত এটার কাজ দ্রুত এগোনো দরকার আপাতত। ঢাকা থেকে ফিরে আমি নিজে একবার যাব পুলিশ কাস্টাডিতে। অন্তত একটা নো ফল্ট স্টেটমেন্ট দিয়ে আসতে হবে। নিজেকে সাফ রাখতে হবে যথাসম্ভব। কিন্তু জয়কে আমি থানার বারান্দায়ও দেখতে চাই না। গভীর বার্তা দিল হামজা। গলার স্বর চলল এমপির। শোনো ইয়াংম্যান, ঠান্ডা ঠান্ডা। তুমি নিশ্চিত মার্ডারার তার কালপ্রিটকে পবিত্র গোলাপ ফুল বানানোর প্রস্তাব করতে এসেছ? নরকে যাওয়া কাম এইটা, সহজ নাকি? হামজা নির্বিকার বসে রইল। দুটো গ্লাসে 1 শট অ্যালকোহল, দুটো করে পুদিনা পাতা, 1 টুকরো আদা, একটু বিট লবণ ও সোডা মিশিয়ে দুটো ড্রিঙ্কস তৈরি করলেন এমপি সাহেব। একটা গ্লাস হামজাকে এগিয়ে দিয়ে বললেন, পুলিশ পলাশের বডিটা পেয়ে গেলে ব্যাপারটা হাতছাড়া হয়ে যাবে গো হামজা। ওইটার ভালো ব্যবস্থা করো। বডি পাবে না। হেলান দিয়ে বসে গ্লাসে দুটো চুমুক দিল হামজা। পাবে না? খাবার হিসেবে কুকুরের পেটে চলে গেছে, হজমও হয়ে গেছে। আপনি আপাতত ব্যবস্থা করুন যেন জয়কে ইন্টারোগেশনে ডাকা না হয়। পুলিশ ফোর্সে প্রমাণের হিসেবে এত সহজে যাবার নয়। আমি বেঁচে আছি এখনো। এমপি সাহেব একটু দুঃখিত ও অবাক হয়ে বললেন, এত খারাপভাবে মারলে পলাশ ছেলেটাকে? সোজা হয়ে বসে ঘাড়ে হাত রাখলেন এমপি সাহেব। কিছুক্ষণ হাঁ করে শ্বাস ফেলে বললেন, ডুবো না হামজা, কোনোভাবেই ডুবো না। যেমনে ভাসতেছ, একবার ডুবলে জাহাজের ভাঙা পাটাতনও পাওয়া যাবে না। দলের 6টা ছেলে পুলিশ হেফাজতে। রূপকথা আজগর পরাগ, ওরা নিজেদের শেষ সময় গুনছে সেলের পেছনে। আমার কবির বন্দি। আবার জঙ্গি শুয়োরের বাচ্চারা যখন তখন হামলা করবে আমি নিশ্চিত। আরেকটা কিছু চাল চালছে। ভেতরে ছিদ্র হওয়া ব্যাপার, আমার ব্যক্তিগত। এমপি সাহেব সতর্ক চোখে তাকিয়ে আছেন বুঝে সংযত হয়ে উঠল হামজা। সে ব্যক্তিগত আলাপ পেরে ফেলেছে করতে। এক সামান্য নারী তাকে মুচড়ে রেখে দিয়েছে তার লোক জানানোর নয়। সে বলল বাড়িতে নিরাপত্তার বাঁধ প্রায় ভেঙে গেছে। সেদিন ভেঙেছে যেদিন মুরসালিন বাড়িতে দেদারসে ঢুকে পড়েছিল। সোজা হয়ে মনোযোগ এনে বসলেন এমপি। একটা কথা বলবে হামজা? হামজা বুঝল কি বলবেন এমপি। সে চুপ রইল। এমপি বললেন, তোমার বাড়িতে তোমাকে জড়িয়ে কোনো বিরোধী আগাছা বেড়ে উঠেছে বলে আমার ধারণা। সেটা কি জয় নয় তো আবার? ঝানু রাজনৈতিক লোকের সঠিক আন্দাজ হামজাকে ক্ষুব্ধ করে তুলল। কিন্তু সেই আগাছা জয় নয়, বরং জয় নিজেই সেই আগাছার শিকার হতে চলেছে। তাকে উদ্ধার করাটা দরকার। হামজার ভেতরে আবারও একটা ভয়ের উদ্রেক হলো। সে কেন এই মুহূর্তে রুমে ঢুকে আরমিনকে গলা টিপে মেরে এলো না? কিন্তু তার উত্তেজনা বাইরে আসে না বলে ভেতরে তা চেপে গিয়ে বলল, আমার বাড়িতে এখন শুধু প্রতিবেলা পুলিশের তল্লাশি চলবে। থামাতে পারবো না। সন্দেহ গাঢ় করা যাবে না। থামালেই আগ্রহ পেয়ে বসবে। সেক্ষেত্রে তল্লাশি পুরোদমে করতে দেবার জন্য সহযোগিতা করতে হবে আমাকে।
হামজা থামল। পূর্ণ মনোযোগী হলেন এমপি সাহেব। হামজার ঠোঁট কামড়ে বিরতি কাটিয়ে ইঙ্গিতবহ সুরে সূক্ষ্ম গলায় জানালো, বড় ঘর পরিষ্কার করতে হবে। এমপি সাহেব থুতুনিতে হাত চেপে বসলেন। আমার বাড়িতে হ্যান্ডওভার করবে ওদের? আমার বেসমেন্টে রাখতে পারো, আমার বাড়িতে পুলিশে তল্লাশি করবে না, হাসলেন এমপি। সোজা উপরে অথবা কারাগারে। বড় ঘর থেকে আপনার বাড়িতে ওদেরকে অতিথি করে পাঠাতে এই মাঝরাতের মিটিংয়ে আমি আসিনি। আশিষ্ট শোনালো হামজার গলা। তো এখন কি চাও? মুরসালিন মহানকে মেরে হাত ময়লা করব না আমি, ওকে পচানোর শখ আমার। কারাগারের ব্যবস্থা করবেন আপনি, বাকি ছোট বড় যা আছে আমি সামলে নেব। তার জন্য অন্তত কটা দিন চাই। আপনি সেই কয়েকটা দিন পুলিশকে আমার বাড়ি থেকে মাইলখানেক দূরে রাখুন। আপাতত এইটুকু মাস্ট বি। মাথা নাড়লেন এমপি। মুরসালিন সাবেক ব্রিগেডিয়ারের ছেলে, সরকারি ক্ষমতা সামান্য হলেও আছে বলা চলে। আর আমি আমার ক্ষমতার অপব্যবহার রয়ে করতে চাই। জানো তো, অতি ভোজনে মানুষের পাকস্থলীর হজম শক্তি কমিয়ে দেয়। ধীরে ধীরে খেলে অনেক খাওয়া যায়। ও রাষ্ট্রবিজ্ঞানে পড়া শিক্ষিত ছেলে, ওকে ভেতরে দিতে হালকা হলেও একটা টোপ চাই, যেন আমার রেপুটেশন সাফ থাকে, এমনকি আমার পালিত প্রশাসনের কাছেও। আমি আপনাকে ভারী টোপ দিতে এসেছি। ভ্রু জড়ালেন এমপি সাহেব। চট করে অভিব্যক্তি বদলালো হামজা। কিন্তু কথা হলো, আপনি নিতে পারবেন তো আচমকা? এমপি সাহেব নড়ে চড়ে বসলেন। হামজা ভনিতা করার ছেলে না, বারুদ সে। হামজার ভনিতায় বিভ্রান্ত হয়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন। হামজা বলল, আমার উপরে রাগ করতে পারবেন না। আমি আসলে আমার নিজেরও কিছুটা স্বার্থ ছিল বটে। এই এক কথায় কাজ হয়ে গেল অবশ্য। এমপি সাহেব পণ করে নিলেন নিজের অজান্তেই। হামজা এখন চিরন্তন সত্যি বলবে। এই হামজা, ধাঁধা বানাবানা। তোমার মুখে সরাসরি কথা শুনতে ভাল লাগে। সীমান্তকে মুরসালিন খুন করেছে। এমপি সাহেব যেন দুম করে দমে গেলেন চমকে। একেবারে দেবে বসে গেলেন সোফায়। হামজার মিথ্যেটা সত্যির চেয়েও বড় সত্যি হয়ে ওঠে মানুষের কাছে, কারণ হামজা দক্ষ, নিখুঁত তার ধূর্ততার চাল। তুমি আজকে এই এখন আজ আমারে এই কথা বলতেছ? আমি পাগলের মতন মাসের পর মাস খুনিরে খুঁজছি। ঝানু পলিটিশিয়ান হামজার সাথে টিকলেন না। দিশেহারা হতে দেখা গেল তাকে। হামজা নির্বিকার চিত্তে বলল, ওই যে বললাম, স্বার্থ। আমি যদি তখনই বলে দিতাম মুরসালিনী সীমান্তর খুনি, আপনি ওকে তখনই মেরে ফেলতেন অথবা জেলে দিতেন। কিন্তু জয়ের পুরনো হিসেব আর আমার উদ্দেশ্য ছিল ওকে দিয়ে। কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, ওকে দিয়ে আমার কাজ ফুরলে আপনার হাতে তুলে দেবার। আজ সেই দিন। এমপি সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। সীমান্ত এমপি সাহেবের স্ত্রীর বড় বোনের ছোট ছেলে। হামজার বোনের সাথে ছেলেটার বিয়েতে এমপি সাহেবের হাত ছিল, তা হামজা জানে না। বিষয়টা আজও চেপে গেলেন। কেবল সীমান্তর মায়ের অবস্থাটা চোখে ভাসল। মহিলা ছেলের শোকে অন্ধপ্রায়। পুত্রবধূর নাম একবারও মুখে নেন না, নাতনির নামও না। কিন্তু ছেলেকে হারিয়ে পাগল প্রায়। রোজ কল করে বলেন, তুমি এমপি হয়ে কী লাভ? কি লাভটা হলো? এমপি সাহেবের ইগো খুব আঘাতপ্রাপ্ত হয়। ওনার ইচ্ছে করল এই মুহূর্তে সীমান্তর খুনি মুরসালিনকে ধরে খণ্ড খণ্ড করে পুকুরে শখ করে পোষা কুমিরকে খেতে দিতে। হামজা বসি ফেলে চুপচাপ সোফার উপর বসে রইল। এমপি সাহেবের ভাবুক মুখটা দেখে তার হাসি পাচ্ছে। প্রমাণ আছে তোমার কাছে? তা জোগাড় না করে খবর দেব আমি আপনাকে? রাগ ভুলে একটা সন্তুষ্টি এলো ছেলেটার উপর এমপির মুখে। কি আছে? অস্ত্র। চাপড় দিয়ে কুপিয়ে মেরেছিল সীমান্তকে। সেটা রক্তাক্ত অবস্থা আমি উদ্ধার করতে পেরেছি, শুকনো রক্ত। এরপর ভীষণ দুঃখিত ভঙ্গিতে বলল, আমি কিভাবে আমার বোনের বিধবা হবার এই শোক সহ্য করেছি তা না বলি।
শুধু বলবো মুরসালিনের ক্ষেত্রে আমি যতটা ধৈর্য ধরেছি আর কেউ এতটা সুযোগ পায়নি আমার কাছে। তুমি এখান থেকেই ঢাকা চলে যাবে? হামজা জানালা দিয়ে অন্ধকার দেখতে দেখতে মাথা নেড়ে সায় দিল। এমপি সাহেব জানালেন, একটু আগে বড় ঘরে বাপ্পি, কামরুল, দোলন সাহেব, রবিউল গেছে। জয় বাড়িতে না? ও বড় ঘরেই আজ। ওরা কেন গেছে? এমপি সাহেব চোখের শীতলতায় বোঝালেন ওদেরকে ছিঁড়তে। এক একজন যদি 2-4টে করেও মারে সেইটুকুই বা আসে কোত্থেকে। মুখে বললেন, দোলনকে পাঠিয়েছি শেষবার জিজ্ঞাসাবাদ করতে। ঘাঁটিটা কোথায় ওদের সংগঠনের জানা দরকার। কিন্তু এখন মনে হচ্ছে দরকার ছিল না। আমি আর্মির ব্যাটাকে জিন্দা কবর দেব এবার, আর স্টেটমেন্টের চিন্তা করব না। ঢাকা যাবার পথে জয়কে একবার কল করে জানতে ইচ্ছে করছিল হামজার বড় ঘরের খবর। আর্মিন হামজার অনুপস্থিতিতে কি ঘটাচ্ছে তা নিয়েও ভাবনা এলো। কিন্তু তাকে সকাল হতে হতে রাজধানীতে পৌঁছাতে হবে। জয় ফিরে এসে আবার বসল সেই লোহার খণ্ডের উপর। অন্তুর হাতটা ধরা তখনও। অন্তু দাঁড়িয়েই রইল। শরীর ভালো লাগছে না, চোখের সামনে মাঝে মধ্যেই অন্ধকার হয়ে আসছে। অবরুদ্ধ বড় ঘরটা জুড়ে ভ্যাপসা গন্ধ। পেট গুলিয়ে বমি আসতে চাইছে। মুরসালিন জয়কে বলল, তুই তো আমার কাছে এত সময় দিস না। আজ তোর গুরু কোথায় রে জয়? তোদের নাম্বার লেগে যাচ্ছে তো। দোয়া কালেমা পড়, ঢাকা গেছে। মুরসালিন ঠোঁট বাঁকিয়ে হাসল। নয়তো আমার কাছে তোকে বেশিক্ষণ ছেড়ে রাখার রিস্ক নিত না। জয় ক্লান্ত পরিশ্রান্ত দেহটা হাঁটুর উপর একটু ঝুঁকিয়ে বসে বলল, তুই মারিসনি তো কে মেরেছে জিন্নাকে? সত্যি মরে গেছে রে জিন্না? মুরসালিন বলল, জয়নাল আমিরকে মারার জন্য তুই আমার আব্বার হৃৎপিণ্ড খণ্ড করেছিলি। এবার যে জিন্নাকে মেরেছে তার কি করবি সেটা জেনেই আমি তোকে সব বলে দেব। বলতো। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট উল্টে বলল, আমি সেই ছোটবেলা থেকেই শুনে আসতেছি আমির বংশ নির্বংশ হবে। তারপর আসলে সেটার প্রক্রিয়া শুরু হইল এক রাইতে। তখন আমার বয়স 7। এটা বহুত লোকের আকাঙ্ক্ষা, কামনা আমার বংশে কেউ থাকবে না। বড় বাবা এই কথাটাকে সহ্য করতে পারত না। বড় হয়ে আমি টের পেলাম আমিও পারি না। তুই জানিস মুরসালিন, আমার কেউ নেই। বাপ দাদা চাচা ভাই আমার আগে পিছে কেউ নাই। আমি এতগুলো দিন দিলের ভিতরে পুষছিলাম আমি ছাড়াও আরেকটা দেহ আছে, যার শরীরে আমিরদের রক্ত বইছে। আজ তুই কস সেও নাই। তাইলে আমি যে এমন বহুত লোকরে মারছি তারা আমারে নির্বংশ লেজ কাটা বলছে, তাদের কাছে যাইয়া আমার কি এখন মাপ চাওয়া উচিত না? মুরসালিন চুপ করে কেবল জয়ের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। জয় ঢালাই মেঝে দেখছে। সে নিজের কথা বলার সময় মানুষের চোখে চোখ রাখে না। বড় ভয় লোকে তার চোখের কথা না পড়ে ফেলে। মুরসালিন বলল, এমন অসংখ্য সত্যার কাছে মাপ চাওয়ার আছে, কিন্তু আফসোস তুই তাদেরকে পাবি না আর। তারা কেউ আর তোকে ক্ষমা করতে দুনিয়াতে নেই। জয় হেসে ফেলল। তার মধ্যে প্রধান তোর বাপ আর ভাই, তাই তো? হতেও পারে। যদি বলি হ্যাঁ তবে খুব ভুল হবে না। কেন জানিস? জানি। কারণ তোর বাপ আমার দেবতা আসিল। কত আদর যত্নে আমারে বন্দি কইরা রাখছিল। কত সুন্দর দিন কাটাইলাম সেলিমরে চোখের সামনে দেখতে দেখতে পাগল হইলাম। মুরসালিন বড় আফসোসের সাথে বলল, তুই সেই মানুষটাকে কেবল নিজের নোংরা পাগলাটে দৃষ্টিভঙ্গি দিয়ে ভুল বিচার করে খুব নৃশংস মৃত্যু দিয়েছিস, যে তোকে 3টা বছর আগলে রেখেছিল। জয় কেশে উঠল। আগলে রেখেছিল? কস কি বাপ, মাথা ঘুরতেছে। এক গ্লাস নেম্বু পানি খাইতে পারলে জান্ডার শান্তি লাগতো। এটাও স্বাভাবিক। একজন অবিশ্বাসীর কাছে ধর্মীয় আচার শিক্ষাটা জুলুম মনে হওয়াই উচিত। জয় মাথা দুলালো। না, আমি অবিশ্বাসীকে বলে? আমি হইলাম একজন সচেতন লোক। আমার বিশ্বাসের মেলা দাম। আবার আমারই অবিশ্বাস বারবার ঠিক প্রমাণিত হইছে।
কেমনে শুনবি? মুরসালিন তাকিয়ে রইল। জয় বলল, আমি নিজে বহুত মাইসের কাল হইছি যারা বিশ্বাসী ধর্মে পালন কর্তায়, কিন্তু ওদের ধর্ম আর পালনকর্তা ওদেরকে আমার হাত থেকে রক্ষা করে নাই, যেমনটা আমারে করে নাই। কাঁধ ঝাঁকালো জয়। হতাশ সুরে চোখ ফিরিয়ে বলল মুরসালিন, তুই জন্মেছিস অবিশ্বাসী হয়ে জয়। যে পঙ্গু কারণগুলো তুই তোর খোদাদ্রোহ অথবা দেশদ্রোহের দেখাস, তার শুধুই তোর স্বার্থপরতার বহিঃপ্রকাশ। জয় মুচকি হাসল। এই অবিশ্বাস আমার খুঁটি মুরসালিন। আমি বিশ্বাস করতে জানলে কবে কোথায় নিশ্চিহ্ন হয়ে যাইতাম। আমি আমাকে মানি শুধুই আমাকে, কিন্তু যখন বিশ্বাসের কথা ওঠে আমিও আমার কাছে বেকার। আমি শুধু মানি জয় আমি নিজে নিজেকে বানিয়েছে অপরকে ভেঙে। সে হাসতে শিখেছে মানুষকে কাঁদিয়ে। মানুষ তারে নিজ থেকে কিছু দেয় নাই, মাঝে মধ্যে তো বাঁচার জায়গাটুকুও দিতে চায় না। তোর আল্লাহ কিছুই দেয় নাই তারে, একটা পরিবার, একটা ঠিকানা, একটু সঙ্গ, একটু স্নেহ। এই অভরসা তোর ধর্মের হাতে কামানো। তোর ধর্ম তোরে কি দিছে? এই বন্দি দশা। বন্দি তো তুইও, তোর নফসের কাছে বন্দি, তোর অপ্রকৃতস্থ বিকৃত চিন্তাধারার কাছে বন্দি। মদ ও পাপ সেই কারাগার যা মানুষকে সাময়িক স্বস্তি দেয়, সাথে দেয় চিরস্থায়ী বন্দিত্ব। এই দুটোর মাঝে বিরতি এলেই পাপী ও নেশাগ্রস্তের ছটফটে মৃত্যু অনিবার্য। তোর রুহু সেই পাপের কাছে বন্দি। ঠোঁট বাঁকালো জয়। আর তুই অন্ধবিশ্বাসের কাছে। দেখ ভাই, আমি বিশ্বাস করি না, আমার জীবনটা খারাপ। তুই একজন খাঁটি বিশ্বাসী ভালো লোক, তোর জীবনটা আরও খারাপ। তাইলে বিশ্বাসী আর অবিশ্বাসীর পরিস্থিতি যদি একই হয়, আমি খালি খালি আমার বিশ্বাস খরচা করব কেন? বিশ্বাস বেচে একদিন বড়লোক হব আমি। মুরসালিন দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। বিশ্বাস করতে শক্তি লাগে, অসীম শক্তি। তুই ভীষণ দুর্বল জয়। বিশ্বাস হলো কাজ, যার ঠুনকো আর ততটাই ধারালো। যখন তখন ভেঙে যাবে, আর তা বিঁধলে সেই রক্তক্ষরণে তোর মৃত্যুও হতে পারে। কাজ ভীতুদের হাতিয়ার হতে পারে না। কাজ নিয়ে খেলতে সিনা চাই বিশাল। তুই ভীতু। তোকে সামান্য আঘাতেও ভেঙে টুকরো টুকরো করে ফেলা যায়, আর সেই ভাঙনটা ধরে ভেতরে, যেটা আরও ভয়ানক। জয় তার মাথাটা নত করে নিঃশব্দে হাসল। তুই আমার অতখানি সহ্য করিস নাই। মুরসালিন হেসে উঠল। তাই তো, আমি তোর অতখানি সহ্য করিনি, তার চেয়ে বেশি হয়ে গেছে। জয় আলতো মাথা নাড়ে। তাই নাকি? আমি তুই শুধু পথের বৈপরীত্যে আলাদা, নয়তো আমার কাছে সব রকম সুযোগ ছিল তুই হয়ে যাবার। জয় দুই পাশে মাথা দুলিয়ে হাসল। আমি হওয়া সহজ না মুরসালিন, খুব সহজ। তুই হওয়া খুবই সহজ। বলিস কি? প্রসেসিংটা বলতো, আবার জন্মাইলে সহজ পদ্ধতিটা ট্রাই করব জয়ামির হবার। প্রসেসিং কি? পঙ্গু দৃষ্টিভঙ্গি, ঠুনকো বিশ্বাস, অপাত্রে কৃতজ্ঞতা, একপাক্ষিক বিচার, স্বার্থলোভী ধর্ম ভরসা। আবার সেই ভরসা, বিশ্বাসের প্যাচাল। সম্বন্ধের সওয়াল, আমি অবিশ্বাসী তাতে তোর আব্বার কিরে? তোরে তো আমি আমার হেদায়েতের নসিহত করতে বলি নাই। ধর্ম ছাড়া যে কেউ তুই, আমিও হয়ে যেতাম। ওই যে বললাম, সব সুযোগ ছিল, শুধু পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গিটা আলাদা হওয়ায় আজ আমি তুই প্রধান বিরোধী। আমার তো পরিবার নাই। আমার কাছে যে পরিবার ও শিক্ষা ছিল তা অন্তত তোর কাছেও ছিল, কিন্তু সেটাকে তুই ভরসা করিসনি। উল্টো ঘেন্না করেছিস সেই শিক্ষাগুলোকে, শত্রু মেনে নিয়ে সেটার বিরুদ্ধে বরং লড়াই করেছিস। জয় নাক সিটকে বলল, তোর আমার পরিস্থিতি কি এক ছিল? মুরসালিন জবাব দেয়, আংশিক না, পরে হ্যাঁ। তুই আমার আব্বাকে মেরেছিস তখন আমরা 3 ভাই বোন অন্তত ততটুকু ছোট, যখন আব্বাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। কিন্তু সেই বয়স থেকে দলীয় হামলায় যাযাবর জীবনযাপন করেছি আম্মাকে সাথে নিয়ে। শেষমেশ আব্বার বদৌলতে মুস্তাকিনা একটা চাকরি পেল।
কিন্তু তাকেও সরিয়ে দেওয়ার নির্দেশ এলো। এই আমি আজ জেল খাটা পুলিশের হয়রানি তোদের দাবরানি খেতে খেতে অনার্স পাশ করলাম। তোর শরীরের আঘাতের চিহ্ন গুণে আমার সঙ্গে মিলিয়ে নিস, পুণ্য আছে। তারপর আমার বোন। মুরসালিন কেমন করে যেন হাসলো এই পর্যায়ে। পার্থক্য হলো এসব আমাকে আমার পথে আরও অটল করেছে, আর তোকে ছিটকে বিপথে নিয়ে ফেলেছে। পার্থক্যই বিশ্বাস আর দৃষ্টিকোণের। আজ এতগুলো দিনে আমার রক্ত ছাড়া আর কিছুই বের করতে পারেনি তোর গুরু। হয়তো এটা আমার বিশ্বাস, আমার ধর্মবিশ্বাস, আমার একাত্মবাদ। তুই স্বার্থে আল্লাহকে তোর রক্ষার হাতিয়ার কল্পনা করেছিস, কখনো তাকে বিশ্বাস, মনে প্রাণে ভরসা অথবা পালন করিসনি। তোকে বলা হয়েছিল আল্লাহ রক্ষাকর্তা। যখন তোর বিপদ এলো তোর আল্লাহর কথা মনে পড়ল, কিন্তু বিপদ রক্ষা হলো না, তুই বিমুখ হয়ে গেলি। ধর্মবিশ্বাস তোর কাছে বিপদের হাতিয়ার হয়েছিল। জীবনটা তোর কাছে এক্সপেরিমেন্টাল হয়েছিল। তুই তোর চাচার ধাঁচে গড়ে ওঠা এক অন্ধ স্বার্থান্বেষী। ইনডাইরেক্টলিও স্বার্থপর বলিস না আমাকে। আমার ভেতরে বাঁধে। ভায়োলেন্স হয়ে যাইতে পারি, ঠিক আছে, ডাইরেক্টলি বললাম। তুই খুব নিম্নমানের স্বার্থবাদী সুবিধাভোগী মানুষ। জয় মাথা নাড়ল। মেজাজ বদলাস না আমার মুরসালিন। বড় বাবা আসবে না এখানে, আমাকে বল। দোলন সাহেব হেসে উঠে বললেন, মুরসালিন মহান, সেই একটা জয়নাল আমির তো তোমার ভেতরেও আছে। মুরসালিন ইঙ্গিত বুঝল। তার চোখ দুটো দিয়াশলাইয়ের কাঠির মতো জ্বলে উঠল। সেই চোখ সামলে অদ্ভুত হেসে বলল, আমি মুরসালিন 500 বার জন্মালে 1000 বার আমার বোনের ধর্ষককে বলি দিয়ে সেই রক্তে গোসল করব স্যার। এখানে কোনো যুক্তি, তর্ক, ঠিক বেঠিক, আইন ধর্মের কোনো ঠাঁই নেই। এসবে কোনো আফসোস ও পাপের চিন্তা আমি রাখিনি ভেতরে। শুধু জানি আমার বোনের ধর্ষকের রেহাই নেই। যতদিন আমার শ্বাস চলছে হুমায়ুন পাটোয়ারির মৃত্যু আমার হাতে লেখা ছিল, আরেকজনেরটা বাকি। দোলন সাহেব জানালেন, তারটা তোমার হাতে লেখা ছিল না। মুরসালিন ভ্রু জড়ালো। পলাশ আসগর মরে গেছে স্যার। কে মেরেছে? দোলন সাহেব চুপ রইলেন। অথচ মুরসালিন চট করে ধরে ফেলল ব্যাপারটা। কেন? জয় তার দোসরকে মেরে ফেলেছে কেন? ও কি ওর কোনো শুভাকাঙ্ক্ষীকে মৃত্যু ছাড়া অন্য কোনো প্রতিদান দেয় না? কি চলছে বাইরে? দোলন সাহেব প্রসঙ্গ ধরলেন। জয়নাল আমিরের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কেন মুরসালিন? জয়নব জেবাও তো জয়নালের বোন ছিল। মুরসালিনের চোখ কি ভিজে উঠেছে? বিস্মিত হলো তাকে দেখা মানুষগুলো। এই মুরসালিন রক্তে গোসল করে উঠলেও পাথরের মতো অনড়, অথচ আস্থার কণ্ঠস্বর ভেঙে এসেছে। মুরসালিন তা লুকোতে আলগোছে হেসে উঠল। এই দুনিয়ার প্রত্যেকটা ভাই এক একটা জয়নাল আমির হোক। আমিও জয়নাল আমির স্যার। কিন্তু মজার ব্যাপার হলো আমার জয়নাল আমিরত্বে নিজের বোনের ইজ্জতের বদলে অন্যের বোন মায়ের ইজ্জতের নেশা নেই, যা আমির বংশে আছে। আমার জানা মতে জয় তখন দিনাজপুরে ছিল না। যায় আসতো না স্যার। ভাড়াটে লোক দিয়ে সৈয়দ বাড়ির নারীদের ইজ্জত ছিনতাই করা মানুষের ভাতিজা জয়। ইজ্জতের বদলে ওরা ইজ্জত নিতে জানে স্যার। নিজের স্ত্রীকেও ছাড় দেয়নি। সেই ইতিহাসও পড়া আমার। অন্তু আশ্চর্য হয়ে বসে পড়ল মেঝের উপর। জয় এখনো সেই ঢালাই মেঝের দিকে তাকিয়ে আছে। একটাবারও চোখ তুলে তাকায়নি যতক্ষণ দোলন সাহেব ও মুরসালিন কথা বলেছে। অন্তত একবার অন্তু আশা করেছিল জয় মুরসালিনকে কঠিন আঘাত করবে। জয় ঝুঁকে বসে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কপালে ঘষছে। মুখটা শক্ত, নাকের পাটা শিউরে উঠেছে, কিন্তু শান্ত। চাপা অস্থিরতা কপালের ভাঁজে দেখা গেল। এক হাতে তখনও অন্তুর হাত। বেশ কিছুক্ষণ চুপ থেকে জয় কেবল জিজ্ঞেস করল, জিন্নারে কে মারছে মুরসালিন? দোলন সাহেব কিছু বলতে গিয়েও থামলেন। আর লাভ নেই। মুরসালিন চোখ দুটো আলতো করে বুজে হাসল। তোর গুরুকে জিজ্ঞেস করতে হবে। জয় মুখ তুলে চাইল।
অনিয়ন্ত্রিত তার হাতের মুঠি শক্ত হয়ে অন্তুর হাত শক্ত করে চেপে ধরল আরেকটু। মুরসালিন হাত নেড়ে বিদায় জানালো। যা এখন, আর কথা বলতে ভালো লাগছে না। মুরসালিন আর তাকালো না জয়ের দিকে। সে তার ছেঁড়া শার্টের এক প্রান্ত ছিঁড়ে শরীরের ধুলাবালি ও শুকনো রক্ত মোছার চেষ্টা করল। তাজা ক্ষততে পানি লাগলে ভীষণ জ্বালা ধরে। আশেপাশে পানিও নেই। মুরসালিন তায়াম্মুম করে ফজরের নামাজে বসল। জয় আস্তে করে উঠে দাঁড়ালো অন্তুকে নিয়ে। অনেকক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল স্থির হয়ে। 3টে দেহ অচেতন হয়ে পড়ে আছে, হাসপাতালে পাঠানো দরকার। তার শেষ হবার ইচ্ছে করছে না। এমপি সাহেব এদের অবস্থা জানার পর আরেকটা ঝড় আসতে পারে আরমিনের উপরেও, কিন্তু জয়ের মাথাটা ফাঁকা লাগছে। মুরসালিন নামাজে সালাম ফিরিয়ে বসল, তখনও জয় দাঁড়িয়ে। তার আশেপাশে অনেকগুলো ছোট ছোট দেহ ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। 2-1 জন ঘুম ভেঙে আধো চোখ খুলছে, আবার শরীরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছে। জয় খানিক পরে সব ওভাবেই ফেলে অন্তুকে নিয়ে দোতলায় উঠে এলো। অন্তুর শরীর চলছে না। কোনো রকম সে অজু করে এসে নামাজে বসল। কোনো কথা নেই। খানিকটা দূরে বসে জয় মেঝেতে হাত পা ছড়িয়ে বসে মন ভরে খানিকটা মদ খেল। এরপর শরীরে একটা স্যাডেটিভ ইঞ্জেকশন পুশ করে শুয়ে পড়ল। সারাদিন একটানা ঘুমিয়ে ঘুমটা ছুটল মাগরিবের আজানের পর। অন্তু নামাজে বসেছে। জয় চোখ বুজে উপুর হয়ে পড়ে রইল। কিন্তু এর মাঝে অন্তু আচমকাই নামাজের মাঝে উঠে বাথরুমে দৌড়ায়। তার পায়ের আওয়াজে ঝিম ছেড়ে গেল জয়ের। এক দৌড়ে বাথরুমে পৌঁছে অন্তুকে ধরল। কি হইছে? এই মেয়ে। অন্তু তাকালো। জয় আবার শুধায়, কি? ওইভাবে দৌড়ায় আসলা কেন? শরীর খারাপ? হুম। অন্তু জয়কে ছাড়িয়ে চোখে মুখে পানি দিল। তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে জয়। অন্তু বলল, আপনার বড় ঘরে গেলেই আমার শরীর খারাপ হয়। তার উপর আপনার যা মন মাতানো জীবনের গল্প, মানসিকভাবে খালি পাগল হওয়া বাকি। আর তো শরীর, আমি ঠিক আছি। আপনার খাবার বাড়া আছে, খেয়ে আসুন। জয় আচমকাই অন্তুকে পাজা কোলে তুলে নিল। অন্তু ঘটনার আকস্মিকতায় মৃদু চেঁচিয়ে উঠল, এই এই জয়, নামান আমাকে। নেশা চড়ে গেছে আপনার? নামান, নামান বলছি, পড়ে যাব আমি। এটা কি ধরনের কাজ? নামান। আল্লাহ। গম্ভীর মুখে জয় বলল, চুপ, আমার সাথে ছলনা করবে না। নেশা করে কেন মরার পরও তোমার বোঝা ওঠানোর সাধ্যি আছে জয় আমিরের? ঘুমাইছো নাকি সারাদিন সংসার সামলানোর নাটক করছো? কি হয়েছে তোমার? চেহারার এই হাল কেন? আমার সত্যিই কিছু হয়নি। আশ্চর্য, দিব্যি ভালো আছি আমি। আপনার মতো আনহাইজিনিক পরিবেশে কমফোর্ট থাকার অভিজ্ঞতা নেই আমার। জয় অন্তুকে বিছানায় টান টান শুইয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল। জয়ের চোখে চোখ পড়লে অন্তু মুখ ফেরায়। জয় আচমকা অন্তুর গালটা ধরে নিজের দিকে ফেরালো। আমার দিকে তাকাও। কি হইছে? কেমন লাগতেছে? আমি তোমার জীবনে কাল হয়ে তো বহুকাল আগেই আসছি, কিন্তু শরীর চেহারায় এইরকম দুর্বলতা নতুন। অসুস্থ তুমি? ঘুমাওনি? অন্তু অপ্রস্তুত হয়ে পড়ল। জয় কখনোই এভাবে নমনীয়তার সাথে এমন হুটহাট তাকে ছোঁয় না। ইগোর চোটে ছই না বলা চলে। অন্তু জয়ের হাত ছড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি, ঘুমেরই অভাব। এই যা। জয় সোজা হয়ে বসল বিছানায়। একটা বড় করে শ্বাস ফেলে আড়মোড়া ভাঙল। চট করে নিজের চিরায়ত রূপে ফিরল। আমার ধারণা আমার এত দুঃখের গল্প শুনে আমার উপরে তোমার একটা পীড়িত পীড়িত ভাব আইছে। নতুন প্রেমের আসর, ঠিক না ঘরওয়ালি? অন্তু চোখ বুজে ঘাড় কাত করে শুয়ে বলল, আপনি আমার সেরকম স্বামী নন। আপনি স্বামী হবার আগে আসামি আমার। আপনার সামান্য একাংশের প্রেমে পড়াই যায়, অথচ বাকি অধিকাংশকে এড়ানোর উপায় কই? জয় কিছুক্ষণ চুপচাপ দেখল অন্তুকে। অন্তুর সৌন্দর্যে একটা ম্লান ছায়া পড়েছে।
উজ্জ্বলতা হারানো মৃত তারকার মতন এক অন্ধকার নেমেছে। জয়কে কেউ ভেতর থেকে ডেকে শুধায়, এর দায় তোর নয় তো জয়? জয় অস্বীকৃতি জানায়, আমার কেন? ভেতর থেকে উত্তর আসে, তুই যে সৌন্দর্য খুঁজছিস তা আমজাদ আলী প্রামাণিকের মেয়ের। তুই যা দেখছিস তা তোর স্ত্রীর। তাহলে দায়কার? স্ত্রীর কথাটা বিঁধল ভেতরে। আজ এই কথাটাকে নিয়ে মুরসালিন অপমানজনক ইঙ্গিত করেছে। জয়ের ভেতরে একটু আক্রোশ জেগে উঠল। তার স্ত্রী অথচ সেই আসামি। এমনটাই তো বুঝিয়েছে মুরসালিন। এখনও মেয়েটার শারীরিক সৌন্দর্য অক্ষত। চিকন স্বর্ণের চুরি পরা হাত দুটো বুকের উপর ভাঁজ করে শুয়েছে। সেই হাত দুটো সুন্দর। জয়ের চোখে অন্তুর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ অন্তুর গলার নিচটা। ফর্সা গলায় স্বর্ণের চেন। বারবার জয়ের চোখ লেগে যায় ওখানে। জয় অন্তুকে ডিঙিয়ে ওপাশে গিয়ে শুয়ে পড়ল। অন্তু উঠে বসে। জয় চোখ বুজতেই হাত চেপে ধরল। উঠো না ঘরওয়ালি, শুয়ে থাকো আমার সাথে। নামাজ শেষ হয়নি আমার, খেয়ে আসুন আপনি। জয় অন্তুর হাত আরেকটু চেপে ধরে বলল, নামাজ কাজাও পড়া যায়। আমি একটু ঘুমাবো তোমাকে সাথে নিয়ে। শরীর মেজাজ কোনোটাই ভালো না, আমার পাশে শুয়ে পড়ো। অন্তু কপাল জড়িয়ে তাকালো জয়ের দিকে। নিশ্চিন্তে চোখ বুজে শুয়ে আছে। শক্ত করে চেপে ধরে আছে অন্তুর হাত। এই কাজটা আজ সারা রাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার করেছে। অন্তু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই জিজ্ঞেস করল, জিন্নামিরকে যদি হামজা সাহেব মেরে থাকেন? জয় চোখ খুলে সোজা অন্তুর চোখের দিকে তাকায়। নির্ঘুম চোখ দুটো লাল সজাগ। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়িকে মেরে জয় পাগল হয়ে উঠল জিন্না ও তার মাকে খুঁজতে। পেল না। চারদিকে তোলপাড় উঠে গেল ব্রিগেডিয়ারের মৃত্যুর খবরে, যেখানে তখন বাংলায় তাদের অনুকূল সময় চলছে। সিনিয়র ব্রিগেডিয়ার বাড়ি সাহেবকে প্রমাণহীনভাবে খুব সহজে মারতে পারার পেছনে অবশ্য একটা কারণ ছিল। জয় খুব সহজে ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, সেটাও একান্তে। ফরহাদ সাহেবের রাজধানীর ফ্ল্যাটে দিনের বেলা। জয় চলে আসার পর তিনি অধীর অপেক্ষা করেছেন জয় দেখা করতে আসবে, একটাবার হলেও আসবে। জয় যায়নি। ফরহাদ সাহেব জানতেন জয় তাকে বড় ঘৃণা করে, কিন্তু তবুও আশা রেখেছিলেন। বাঁকা জয়ের প্রতি একটা অঘোষিত স্নেহ তার জমেছিল ভেতরে। জয় অবশেষে ওনার সঙ্গে সাক্ষাৎ করল। মানুষটা ভীষণ খুশি হয়েছিলেন, আবার একটু লজ্জিতও। জয় নিশ্চয়ই জবাবদিহি চাইবে কেন তিনি জয়ের বড় বাবাকে মেরেছেন। যেদি ছেলেটা কর্তব্যের মানে বুঝবে না, যাকে ছোটবেলায় নৈতিকতা শেখাতে গিয়ে নেতিবাচক চরিত্রে পরিণত হয়েছেন তিনি। জয় কেবল একটা কথাই জিজ্ঞেস করেছিল, বড় বাবাকে মারলেন কেন স্যার? ফরহাদ সাহেব একটু কথা গুছিয়ে নেবার ফাঁকে জয় আবার বলে, আপনি জানেন আমার কেউ নেই, আমার খাতিরে ছেড়ে দিলেন না কেন? সব তো কেড়ে নিয়েছেন, দেখেন আপনারা সফল। আমার কাছে কেউ নেই, কিচ্ছু নেই। আপনি আমার বড় বাবাকেও নিয়ে গেলেন কেন স্যার? আমি তো আপনার কিছু ক্ষতি করি নাই। করছি স্যার? বাড়ি সাহেব সামান্য হেসে জয়কে হাত নেড়ে কাছে ডেকে বলেছিলেন, তুই যে আইন মানতে নারাজ রে আমিরের বেটা, নয়তো তোরে বুঝাইতাম। আইন সব আপনাদের কেন, আমরা কেন আইন পাই না? আইন তো আমাদেরও দরকার পড়তে পারে স্যার, পাই না কেন? জয় আমির কাঁদতে পারবে না, তাই শুধু তার চোখের মণি শিরা লাল টকটকে হয়ে উঠল। 9 দিন আগেও সে তার বড় বাবার সঙ্গে দেখা করবে ভেবে উত্তেজনায় কাঁপছিল। তার মনে পড়ে গেল সেই বড় বাবাকে চিরতরে তার কাছ থেকে সরিয়ে নেবার হুকুমদাতা ব্রিগেডিয়ার তার সামনে। জয় প্রশ্নের উত্তরের অপেক্ষা করার ধৈর্য পায়নি। শেষ মুহূর্তে ফরহাদ সাহেবের মুখে একটা জ্যোতিময় হাসি ফুটে উঠেছিল। সেই হাসিতে ব্যথা ছিল, ছিল মলিনতা। তার চোখ দুটো গভীরভাবে শুধু জয়কেই দেখছিল। তিনি শুধু বলেছিলেন, তুই এই পথে যাবি বলেই আশঙ্কা করেছিলাম রে আমিরের বেটা। দোয়া থাকলো আল্লাহ তোরে পথ দেখান, ধৈর্য দিন।
তিনি অস্পষ্টভাবে কালেমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। জয় সেসব কিছুই দেখতে পায়নি। তখন তার চোখের সামনে এক অবরুদ্ধ নিশীথের আধার পর্দা। সেই পর্দায় বড় বাবার কঠিন মুখটা ভাসছে। জয় শেষবার সেই রাতে বড় বাবার কোলে চড়ে যে বড় বাবার চেহারাটা দেখেছিল, অভিজাত কঠিন লাল গম্ভীর মুখখানা। সে সেই মুখখানা দেখতে দেখতে বড় নৃশংসতার সাথে ফরহাদ সাহেবকে খুন করে ফেলল। বড় বাবা তাকে তখনও বলছে, হাসবি শুধু, হাসবি জয়, হাস। জয় হাসল। ফরহাদ সাহেবের রক্তে মাখা হাত টিস্যুতে মুছতে মুছতে জোরে জোরে হাসল। চোখ দুটো জ্বলছে। তখন জয় আরও জোরে জোরে হাসতে হাসতে নির্জন সিঁড়ি বেয়ে নেমে এলো। দিনাজপুর ফেরার পর হামজা জয়কে আবার পাঠিয়ে দিল রাজন আজগরের কাছে। তখন রাজন আজগর নিজেই দেশে ছিলেন না প্রাণ বাঁচাতে, কিন্তু তার লোকেদের সঙ্গে জয় রাজধানীতে থাকতে পারবে। জয়কে পাওয়া গেল না বলে হামজাকে রিমান্ডে নেওয়া হলো। উল্টো করে ঝুলিয়ে কাঁচা বাঁশ দিয়ে পেটানো হলো। ত্বকের নিচে রক্ত জমাট বেঁধে কালশিটে ধরে গেল। পাথরের দেয়ালে আঘাতের প্রতিধ্বনি ওঠে। তবুও হামজা বলে না জয় কোথায়। জ্ঞান হারিয়ে ফেলার পর সামান্য চিকিৎসায় আবার চেতনা ফেরানো হলো তার। 21 বছরের এক যুবকের এই সহনশীলতায় কর্মকর্তারা হয়রান হলেন। হামজাকে আশ্বাস দিলেন, আমরা শুধু জয়কে জিজ্ঞাসাবাদ করব। তুমি বলছো সে খুন করেনি, তাহলে সামনে আনতে সমস্যা কোথায় জয়কে? হামজা বলে, আমি জানি না স্যার জয় কোথায়। আমি কিছুদিন যাবৎ হলে ছিলাম। আমার সঙ্গে ওর দেখা হয় না, ও কোথায় আমার জানা নেই। তুমি জয়ের বাপ মা, তুমি তার সবাই জানে। অনেকে একই সাক্ষী দিয়েছে। বেশি শেয়ানাগিরি করলে একেবারে ভেতরে ঢুকিয়ে দেব, তখনই শেয়ানাগিরি পেছন দিয়ে যাবে। তাই দিন, যেখানে আমি জানি না জয় কোথায়, তাহলে ভেতরে রাখলেই কি বাইরে রাখলেই বা কি? জয় কিন্তু একদমই বাচ্চা ছেলে না স্যার। আপনারা সন্দেহ যখন করছেন ওকে, ওর কি জানের মায়া নেই? আপনাদের মিথ্যা অভিযোগের হাত থেকে বাঁচতে পালিয়েছে হয়তো। বিভ্রান্ত হয়ে গেলেন কর্মকর্তারা। হামজার কথায় ওনারা নিজেরাই পেঁচিয়ে গেলেন এই সংশয়ে। আসলেই কি জয় আমির খুনটা করেছে নাকি করেনি? কিন্তু হামজার উপর টর্চারিংয়ের চতুর্থ দিন জয় এসে হাজির। সে আত্মসমর্পণ করল। কর্মকর্তারা দুই ভাইয়ের কার্যক্রমে হতবাক হয়ে গেলেন। জয় এসে বলল, আপনারা নাকি আমারে খুঁজতেছেন? খুন করে পালালে তো খুঁজবই। পালালে কেউ এসে ধরা দেয় না স্যার, আর খুন করলেও না। আপনাদের সমস্যাটা হইল আসল খুনিকে খুঁজে না পাইলে আমার মতো দুর্বল নিষ্পাপদেরকে টার্গেট করেন কেস ডিসমিস করার জন্য। দুঃখজনক। জয়ের কথায় সবাই যেমন বিভ্রান্ত হলো, তেমনিও দুঃসাহসে হতবাক। জয় হামজার সাথে দেখা করার জন্য সামান্য একটু সুযোগ চাইল। যেহেতু সে নিজে এসে আত্মসমর্পণ করেছে, সে অনেকটা ছাড় পেল। তাকে জিজ্ঞাসাবাদে নেবার আগে হামজার সেলেই রাখা হলো। হামজা আক্রমণাত্মক হয়ে তেড়ে এলো, শুয়োরের বাচ্চা, এখানে এসেছিস কেন? মরার এত শখ হয়েছে তোর? নিজের শখ আমার উপরে চাপাইও না বড় সাহেব। খুন তো করছি, তার স্বীকার না করে মার খাচ্ছ তুমি। মরার শখ আমার হলো কিভাবে? হামজা গলা চেপে ধরে বলল, আমি মার খাচ্ছি তাতে তোর বাপের কি? তোকে বলেছিলাম না আন্ডারগ্রাউন্ডে থাক? সময় ভালো না, কেন আসছি সেইখানে? জয় একগাল হাসল। একা একা মার খাচ্ছ, ব্যাপারটা ভালো লাগছিল না। আমার ভাগ নিতে আসলাম, হক ছাড়া যাবে না। হামজা দিশেহারা হয়ে পড়ল। বাইনচোদের বাচ্চা, একবার ধরা খাইলে আর ছাড়া পাবি না, নিশ্চিত মার্ডার। শালার তোরে, আমি তোরে কি করব কত? এই জন্য তোরে আন্ডারগ্রাউন্ড করছিলাম রে হারামির বাচ্চা। জয় আরাম করে নোংরা মেঝেতে টান টান হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে চোখ বুজে পা দুলাতে দুলাতে বলল, তুমি একবার আমারে কইছিলা একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাব। একা একা বেঁচে থাকার দরকার নেই, বুঝলি জয়? আইস্তার পরীক্ষা দিবার আইসি, আমার তো কেউ নাই। তোমার এরা এমনি শেষ কইরা ফালাইলে আমি বাল বাইরে এমনি মইরা যাইতাম।
হামজা শক্ত করে জয়ের হাতটা চেপে ধরে ধরেই রাখে। অন্যদিকে তাকিয়ে বলে, চুপ থাক, তোর কথা কানে ঢুকলে রক্ত গরম হচ্ছে। জয় বেহায়ার মতো দাঁত বের করে একটু হাসল। এখন তার চোখে মুখে একটুও ভয় নেই। হামজা মার খাবে আর সে পালিয়ে থাকবে, এ আবার কোন দেশি কথা। জয়কে যখন নিতে আসলো ইন্টারোগেশনে নেবার জন্য, কোনোভাবেই হামজার হাতের বাঁধন থেকে জয়কে ছাড়ানো গেল না। পুলিশ কাঠের লাঠি দিয়ে হামজার কবজির উপর মারল এক বাড়ি। খট করে শব্দ হয়ে কবজিটা বোধহয় ছুটেই গেল। জয়ের হাত ছুটে গেল। পুলিশেরা একটা পন্থা নীরবেই পেয়ে গেল। হামজার সামনে জয়কে মারতে শুরু করা হলো। জয়কে প্রশ্ন করা হলো, সে উত্তর না দিয়ে বরং উল্টাপাল্টা প্রশ্ন করছিল। যেমন তাকে জিজ্ঞাসা করা হলো, খুনটা তুই কেন করেছিস জয়? জয় জিজ্ঞেস করল, খুন করা কি খারাপ? তোর মতে কি ভালো? সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি যদি খুন করি আমার কি শাস্তি হবে? প্রাপ্তবয়স্ক হবার পর তোর ফাঁসি হতে পারে। করেছিস কিনা খুন তাই বল। খুন যে করবে তারই ফাঁসি হবে? ধরা পড়লে অবশ্যই শাস্তি হবে। জয়ের ভেতরে এবার নিজের কৃতকর্মের উপর দৃঢ়তা এলো। সে একটুও পাপ করেনি। তার গোটা পরিবার খুন হয়েছে। তার বদলা সেই খুনিদেরকে জয় তাদেরকে দিলেই বরং সেটা আইন। গোটা সৈয়দ পরিবারকে মরতে হবে, এজন্য তাকে বাঁচতে হবে। মরতে অবশ্য তার খারাপ লাগে না, কিন্তু শাস্তি না দিয়ে মরা যাবে না। তাকে মারতে মারতে প্রায় জ্ঞানহারা করে ফেলা হলো। কিশোর বলে ছাড় পেল না সে, কিন্তু স্বীকার করল না কিছুই। একসময় কান ফেটে রক্ত বেরিয়ে আসে জয়ের। মেঝেতে পড়ে নাকে আঘাত পাবার পরেও জয় নিজের সবটুকু চেষ্টা করে নিজেকে আর্তনাদ করা থেকে থামাতে। তার ভয় হয় তার আঘাতে হামজা নির্ঘাত খুনের দায় নিজে স্বীকার করে বসবে। হলো সেরকমই। হামজা পুলিশের পায়ের কাছে বসে পড়ল। জয় কিছুই করে নাই স্যার, ওরে মারবেন না। পুলিশ পৈশাসিক হাসল। তাহলে কি তুই করেছিস? হামজা চট করে বলে, হ। আ জি স্যার, মানে খুন করি নাই, কিন্তু আমার অপরাধ আছে স্যার, জানি কে খুন করেছে। জয় তখন শরীরের ভর ছেড়ে চামড়া ছেঁড়া শরীরে মেঝের উপর পড়ে আছে। আগ্রহ পেয়ে বসল পুলিশ। হামজা সেলিমের নাম বলে দিল। পুলিশ জিজ্ঞেস করলেন সে কেন মারবে ব্রিগেডিয়ারকে। হামজা জানালো, কারণ সেলিম বারিসারের মাদ্রাসায় কিছু বছর আগে আগুন দেবার সময়ও আমাকে কাজে লাগিয়েছে। কিছু বছর আগেও একবার সেই মাদ্রাসায় আগুন দিয়েছিল। তারপর মাদ্রাসা থেকে খুব মারধর করে তাড়িয়ে দেওয়া হয় সেলিম কাকাকে। সেই রাগ। তো তুই বলতে চাচ্ছিস সে এবার বাড়ি সাহেবকে মারতেও তোকেই ব্যবহার করেছে? হ্যাঁ স্যার। জয়কে বাড়ি সাহেব খুব ভালোবাসত। আমাকে হুমকি দিয়ে সেলিম জয়ের মাধ্যমে বাড়ি সাহেবের সাথে দেখা করার সুযোগ করে নিয়েছিল স্যার। আমি জয়কে পাঠিয়েছিলাম সেলিম কাকার সাথে। এই আমার অপরাধ। কিন্তু জয় খুন হওয়া দেখেনি। ওকে বের করে দিয়েছিল সেলিম কাকা। আরও সিঁড়ি বেয়ে নামাই দেখেছেন আপনারা। তারপর আর সেলিম কাকার সাথে দেখাও হয় নাই আমাদের। প্রমাণের অভাবে আরও কিছুদিন টর্চার করে ফায়দা না পেয়ে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হলো বটে, এবং হামজার কথা বেশ বিশ্বাসযোগ্য হলো, কারণ সেলিম আসলেই নিখোঁজ ছিল। এই কাজটা হামজার বড় ভাইয়েরা অন্তত করেছিল হামজাকে রক্ষা করতে। সেলিমকে সাময়িক গুম করা হয়েছিল। সেলিমের লুকিয়ে থাকার ব্যাপারটাতে মুস্তাকিন সহ সংগঠনের সবাইও হামজার স্টেটমেন্ট আরেকবার বিশ্বাস করল, কারণ সেলিমের দ্বারা এমন কিছু অসম্ভব নয়। আবার সে খুনের পরপরই লাপাত্তা। আবার সে জয় চলে আসার পরপরও সত্যি অনেকবার মাদ্রাসা ও জয় হামজাকে একাধিকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। জয় ও হামজার ভালো চিকিৎসা হলো না। কারাগারের মারগুলো শরীরে বসে গেল। সদ্য যুবক বয়সে হামজার উচ্চ রক্তচাপ সহ হৃদযন্ত্রে বিভিন্ন রোগশোক দেখা দিয়েছিল এতে। দিন দিন সব ঘটনাবলী হামজার ভেতরে পৈশাচিকতার ভাণ্ডার গড়ে তুলেছিল। তার কেবল ক্ষমতা চাই, ক্ষমতা। সেই মারের আঘাত কাঁচা থাকতে থাকতেই জয় নিখোঁজ হলো।
সেলিম ফারুকী বড্ড সূক্ষ্ম কৌশলের সঙ্গে জয়ের মস্তিষ্ক ও শরীরকে একসাথে ধ্বংস করার কৌশলে মজলেন। অন্ধকার কবরের মতো কোথাও একটা তাকে আটকে রাখা হলো মাসখানেকের মতন। সেলিম ফারুকী জয়ের সাথে সেই দিনগুলোতে যা যা করেছিল, জয় সেই সময়টা মৃত্যুর সঙ্গ নিয়ে বেঁচেছিল। কিন্তু মৃত্যু এবারও তার সঙ্গে প্রতারণা করল। সেলিম ফারুকীর কৌশলী টর্চার জয়ের মস্তিষ্ক ও শরীরের চিরস্থায়ী ক্ষতি সাধন করতে সক্ষম হলো। জয়ের মাংসপেশি ও রক্ততে বিভিন্ন আজব উপসর্গ দেখা দিয়েছিল এই সময়। সেখান থেকে ফেরার পর থেকে জয়ের মাংসের ভেতরে কামড়াতো। নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক উপসর্গ ও শরীরের যন্ত্রণা। ড্রাগে আচ্ছন্ন হয়ে উঠল সে। সেলিম ফারুকীর ইনজেক্ট করা অবিরাম ড্রাগ জয়কে ড্রাগের প্রতি নির্ভরশীল করে তুলল। নিয়মিত সেবনের জন্য যেসব মেডিসিন ডাক্তার দিল তা তাকে কোনোদিন গ্রহণ করতে দেখা যায়নি। ডাক্তার একটা চমৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন, জয়ের লোহিতকণিকার গুণগত মান নষ্ট হবার পথে এবং সে যে সকল ড্রাগে অভ্যস্ত হয়ে পড়েছে তা তার শরীরের নষ্ট কোষের বৃদ্ধিতে বেশ ভালো সহায়তা করছে। এটা ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। জয়ের শরীরের ব্লাড কর্পাসলের মাদার সেলগুলো সব মিলিয়ে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। 3টে বছর মোস্তাকিন বিশ্বাস করেছিল তার আব্বাকে সেলিম মেরেছে। সেই সময়টা সে হন্য হয়ে সেলিমকে খুঁজেছে, কিন্তু সেলিম সন্দেহের দায়ে পলাতক। এতে আরও বিশ্বাসযোগ্য হয়েছিল সে অপরাধী। কিন্তু 2006-এর শুরুর দিকে মুরসালিন জানতে পারল সেলিম মারিনি, মেরেছে জয়। যে জিন্নাকে জয় বছরের পর বছর খুঁজে পায়নি, সেই জিন্না আমির মুরসালিন ও তাদের সংগঠনের নেতাকর্মীদের হাতে বন্দী হলো জয়কে ধরার টোপ হিসেবে। সময়টা হামজা ও জয়ের জন্য অতিরিক্ত প্রতিকূল হয়ে উঠেছিল। তখন বিরোধী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে। তত্ত্বাবধায়ক সরকার আসার সময় হয়ে এসেছে প্রায়। হামজা ও জয় জানের মায়া ত্যাগ করে নিজেদের দলীয় প্রচারণায় নামল। তাদের শেষ সুযোগ এটা, এবার দল ক্ষমতায় আসতেই হবে। অন্তত তাদের দুজনের অনেক পুরনো হিসেব চুকানোর দায়ে হলো। সেই সময় জিন্নাকে ছাড়িয়ে আনতে জয় পাগল হয়ে উঠেছিল। তার একুলোকুলে কেউ নেই জিন্না ছাড়া। এতে করে বর্তমানে দলীয় কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল, যা হামজার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাদেরকে জিততে হবে যে কোনোভাবে। জীবনের হিসেবের খাতাগুলো পড়ে আছে। শরীরের আঘাত, পেটে খিদে, প্রবৃত্তির নেশাগ্রস্ততা, বদলার আগুন। হামজা এগুলোকে এড়ানোর সাধ্যি রাখে না। তাকে জিততেই হবে। জয় যতটা উতলা হয়ে উঠেছিল জিন্নাকে মুক্তি করতে, একবার ওকে দেখতে, হামজা ততটাই উদ্বিগ্ন হয়ে উঠল জয়কে হারানোর আতঙ্কে। সবে তাদের যাত্রা শুরুই হয়নি, তার মাঝে জিন্না ঢুকে গেল। মুস্তাকিন জিন্নার মুক্তির বদলে জয়কে চায়। যেখানে জয়কে নিজের করে রাখতে হামজা দুনিয়ার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হতেই পারে। জয় তার রগে রগে মিশে যাওয়া সঙ্গদোষ, ডান হাতের মুঠিতে আঁকড়ে ধরার মতো হাত, বুকের সাথে মিশিয়ে পিঠে চাপড় মারার মতন শক্ত সিনা। জয় তার এক জনমের পাপাচারের সঙ্গী। সে জয়কে ছোট্ট বয়সে জিতে এনেছে। তার রুহু না গেলে জয় যাবে না। জয়কে সে আশ্বাস দিল নির্বাচনে জিত তাদেরই হবে। তারপর দুনিয়া তাদের। এখন শুধু প্রচারণার কাজে মন লাগা। দেশে মার্শাল ল জারি হলো। হামজা সেনাবাহিনীর হাতে মার খেল। দেহে ছেপে যাওয়া দাগের সংখ্যা বাড়ল, গাঢ় হলো ক্ষতগুলো। ভেতরের আগুন নিভে ব্যথাগুলে তা লাভায় পরিণত হলো। যা জ্বলন্ত কিন্তু শান্ত, গলিত। যা দাউ দাউ করে জ্বলে না, কেবল নিঃশব্দে বয়ে যায় জমিন পুড়িয়ে ছাই করতে করতে। নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008-এর ডিসেম্বরের শেষ তারিখে। জিতে গেল হামজার দল। এবার হামজার অধিপত্য বিস্তারে আর বাধা এলে হামজা তা মানবে কেন? বাধা হয়ে যা আসবে তা ছাই হবে। মোস্তাকিনদের ভেসে বেড়ানোর দিন এলো। চারদিকে তাদের আটক, গুমখুন বাড়ল। সেরকম ভাসমান এক সময় বন্দি জিন্না আমির গায়েব হয়ে গেল তাদের আটকখানা থেকে। কেউ জানল না জিন্না কোথায়। জিন্না আমির হামজার হাতে বলি হয়ে গেল এক রাতে।
জয়ের শেষ পিছুটানকে মেরে হামজা হাত মুছে ফেলল কালো পাঞ্জাবির নিচের পৃষ্ঠে। জয় জানেনি তা। দিন যত যাচ্ছিল জয় উন্মাদ হয়ে উঠছিল জিন্নাকে পেতে। আর তার আগ্রাসন বাড়ছিল সৈয়দ পরিবারের প্রতি। যা হামজা চাইছিল ঠিক সেই মোতাবেকই সব এগোলো। হামজার ওয়ার্কশপ উঠল, বাড়ির নকশায় বড় ঘর তৈরি হলো। নিজে নকশা তৈয়ার করেছিল পাটোয়ারি বাড়ির। বড় ঘরটার দৈর্ঘ্যে প্রস্থে 65 বাই 30 ফুট। বড় ঘর তৈরির খাতিরে হামজার বাড়ি মোট মিলিয়ে বিশাল হলো। দোতলার অর্ধেকের বেশি খালি পড়ে থাকে, সেখানটা পরিত্যক্ত। বড় ঘরের গুদামের অংশে মেটাল মেল্টিং মেশিন এলো। 2012-তে বড় ঘরে সেই ধাতু গলানোর চুল্লিতে সর্বপ্রথম সেলিম ফারুকী গলেছিল। তাকে পিস পিস করে কেটে কেটে গলানো হয়েছিল চুল্লিতে। হামজা কেটেছে, জয় গলিয়েছে। সেলিমের বাঁ হাতের একাংশ পচে ক্ষয় হয়েছে বড় ঘরেই। সেলিম ফারুকীর হাতে পাথরের আংটির কমতি ছিল না। অন্তু প্রথম দিন বড় ঘরে ঢুকে সে ক্ষয়িত হাতের আংটিগুলোই দেখেছিল। মোস্তাকিন মহান পিবিআই ডিপার্টমেন্টে ইনভেস্টিগেটর নিযুক্ত হলো। তখন বাংলাদেশে পিবিআই ডিপার্টমেন্ট পুলিশের এক নতুন ব্রাঞ্চ। চাকরির 1 বছরের কম সময়েই মোস্তাকিনের দলবিরোধী তদন্ত কার্যক্রমের ফলে উপরমহল থেকে আদেশ এলো তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করতে, পরে দুনিয়া থেকে। কিন্তু জয়ের বদৌলতে মোস্তাকিনের জায়গা হলো হামজার বড় ঘরে। সময় 2013-র শেষের দিকে। মোস্তাকিনের চেহারার সাথে খুব বেশি মিল ছিল মুমতাহিনার। মিল মহব্বতও বেশি ছিল দুই ভাই বোনের। মোস্তাকিনের চেহারায় নমনীয়তার সাথে বীরত্বপূর্ণ তেজ বেশি লক্ষ্য করা যায়। একগাল মাঝারি চাপদাড়ি, গায়ের রং পুরুষ হিসেবে ফর্সা। টাকনু অবধি গোটানো প্যান্ট, মাঝারি চুলগুলো বিন্যস্ত। কপালের মাঝখানে নামাজের কড়া পড়া কালো দাগ। বড় শোভনীয় এক পৌরুষ দীপ্তি চোখে মুখে। জোরে হাসতে দেখা যায় না লোকটাকে, মুচকি হাসিই বেশি। চোখ দুটো গভীর, বিচক্ষণ, বিনয়ী। মোস্তাকিন বড় ঘরের চারদিকটা দেখে নিয়ে হাঁ করে শ্বাস ফেলে মেঝেতে বসল। জয়কে দেখে একগাল মুচকি হাসল। ভালো আছিস? জয় গিয়ে সামনে বসলে মোস্তাকিন বলল, এখন কি করছিস? কি করতেছি বললে খুশি হবি? আজ তোর খুশির দিন। আমার খুশি হবার মতো কিছুই করছিস না তুই, সুতরাং যা বলবি তাতেই সামান্য দুঃখ পাব, তবুও বল। জয় দাঁত বের করে হাসল। আমার অবস্থা মনে কর, ও দয়াল জান নিবা নাও, দমকা বাহির হইয়া যায়। গরিব ধরিব মানুষ, দুঃখের দিন এই রকম কেটে যাচ্ছে। কিন্তু তাই বলে তোর কোনো দুঃখ আমি রাখব না। তোর দুঃখ দূর করতে এইখানে আনছি তোরে। একটু থেমে খুব জ্ঞানীর মতো করে জয় বলল, বুঝলি মুস্তাকিন, মাইনছের কপাল আর লুঙ্গির গিট্টু কখন কিভাবে খুলে যায় তা কিন্তু কেউ জানে না। আজ তোরটা খুলব। পলাশ চেয়ারে বসতে বসতে বলল, লুঙ্গি না কপাল রে জয়? লুঙ্গির খুললে কপাল আপনা আপনি খুলে যায়। কপালের সব নিয়ামত তো লুঙ্গির তলেই পলাশ ভাই। মোস্তাকিন জয়কে গভীর চোখে পর্যবেক্ষণ করতে করতে টের পেল কেউ আসছে। ধীরস্থির পদক্ষেপে হামজা এসে দাঁড়িয়ে ঠান্ডা এক হাসি দিল। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? সব সময়। তোমার ভালো থাকারও একটা ব্যবস্থা করতে চাই। তোমার জন্য একটা সুযোগ আছে, সেটা জানানোর আলাপ করতেই এই সাক্ষাতের ব্যবস্থা। তুমি আবার খারাপভাবে নাওনি তো এভাবে তুলে আনার বিষয়টা? মুস্তাকিন হামজার ধূর্ত মুখখানির দিকে চেয়ে হাসি মুখে বলল, না, আমাকে এখানে আসতে হবে তা নিয়ে আশাবাদী ছিলাম। তবে আপনার সুযোগ বোধহয় আমি গ্রহণ না করে আপনাকে অসন্তুষ্ট করতে চলেছি। এতে আপনি কিছু মনে না করলেই হলো হামজা ভাই। হামজা বড় উচ্ছ্বসিত হয়ে হাসল। তার ব্যবস্থাও আছে, চিন্তা করো না ভাই, আমি আছি না। মোস্তাকিন বিড়বিড় করল, তা তো বটেই, সেই ব্যবস্থার শুরুর অপেক্ষায়। পলাশ উঠে এলো, তার হাসিতে বড় ঘর জুড়ে উঠল। সে হাসলে চোখ কুঁচকে ওঠে, তাতে চোখের মণির জলজলে ভাবটা বেশি ফুটে ওঠে।
এসে এসে উচ্ছ্বাসে ফেটে পড়ল মুস্তাকিনকে দেখে। হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড জব ছোট ভাই। অল্প দিনের চাকরিতে আমার একদম নড়চড় করে রেখে দিচ্ছিলে। তোমার তদন্তের কাজে অত্যন্ত সন্তুষ্ট আমি। আরেকটু সুযোগ পাইলে একদম আমারই খালাস করে দিতা, কোনো সন্দেহ নাই। সাহসের ব্যাপার স্যাপার। গুড জব, গুড জব। আই অ্যাপ্রিসিয়েট। গুড। মোস্তাকিন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ধন্যবাদ। জয় জিজ্ঞেস করল, জিন্না কোথায় রে? নেই। জয় ভ্রু উঁচায়। হুঁ? কি শুনি নাই, আবার ক। মুস্তাকিন শান্ত চোখে চেয়ে রইল। জয় আবার জিজ্ঞেস করে, জিন্নাকে ফিরিয়ে দে, তোর জান দেব। মুস্তাকিন হাসে, চেয়েছি। জয় মুস্তাকিনের কাঁধে হাত রাখল। চাইবি, সত্যি বলছি, বিশ্বাস কর। তুই জান চাইবি আমার কাছে। হ্যাঁ, আব্বারটা দে, ফিরিয়ে দে। জয়ের চোয়াল আটল। জিন্নাকে এতদিন আটকে রেখে আমারে পাস নাই। নতুন আর কিসের আশায় বাচ্চা ছেলেটারে কষ্ট দিচ্ছিস? আমি শুরু করলে তোর পুরো সংগঠনের রুহুতে কাঁপন উঠাবো। জয় আমির ওয়াদায় পাক্কা। জিন্নাকে ফিরিয়ে দিলে তার বদলে তুই ফাঁসিতে ঝুলবি আব্বাকে খুন করার অপরাধে। দলের 9 জন যুবক তোদের হাতে বলি হয়েছে তার অপরাধে। কারাগার ভরে উঠছে দিনে দিনে আমাদের লোক দিয়ে তার অপরাধে। অপরাধ কোনটারে তোরা অপরাধ কস? আমি ওই বই থেকে অপরাধের সংজ্ঞা শিখি নাই। তুই যে বই থেকে অপরাধের সংজ্ঞা শিখেছিস ওটা মূলত অপরাধ শেখার বই ছিল। অপরাধ কি এই বিষয়টা আলাদা বইয়ে শেখানো হয়। ওটাকে নৈতিকতা বলে। নৈতিকতা আর চিংড়ি মাছ একই আমার কাছে। স্বাদ ভালো কিন্তু গা চুলকায়। মুস্তাকিন জয়কে দেখল। ঠোঁটে ঠান্ডা হাসি, তাতে এক প্রকার হিংস্র উন্মাদনা। জিন্নাকে ফেরত দিবি মুস্তাকিন? তোর শরীরের নৈতিক রক্ত আমার অনৈতিক হাতে লাগলে চামড়া জ্বলার সম্ভাবনা আছে। তা আমি চাইতেছি না আপাতত। সমস্যা নেই, শুরু কর। উর্দুতে একটা কথা আছে, কাল করবে তো আজ, আজ করবে তো এখন। করবি যখন করে ফেল, দ্বিধা কেন? জিন্না কোথায় আমি জানি না, মরলেও জানি না, বাঁচলেও জানি না। হামজা চুপচাপ মেশিনের খণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভালো দর্শক, চুপচাপ দেখতে তার ভালো লাগে। পলাশ মুস্তাকিনের মুখটা মাটিতে ফেলে নিচের চোয়ালটা জুতো দিয়ে চেপে ধরে ঢালাই মেঝেতে ঘষল। তাতে মুস্তাকিনের চোয়ালের চামড়া ছিঁড়ে যায়। পলাশের বড় শান্তি লাগলো তা দেখতে। পলাশ অমায়িক হেসে বলল, আমার নামে কমপক্ষে 26টা কেস খুলেছ তুমি। আমি কি এতই খারাপ মুস্তাকিন? তুমি ভাই মানুষ চেনো না, যারে তারে নিয়ে খেলতে আসো। তোমার কাম অপরাধীদের নিয়ে আমার পেছনে লাগছো কেন? আমি কি অপরাধী? আমি একজন সফল ব্যবসায়ী। তোমার কোনো ধারণা আছে এইখানে আসতে আমার কত পরিশ্রম গেছে? জুতোর বাট দিয়ে মুস্তাকিনের মুখের উপর কষে এক লাথি মারল পলাশ। মুস্তাকিনের নিচের ঠোঁটটা থেতলে ফেটে রক্ত ছিটকে এলো। নাক দিয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো। কপালের ত্বক ছিলে গেল, চোখে আঘাত লেগে ঝাপসা হলো চোখ। জ্বলনি উঠল খুব। মুস্তাকিনের ঠোঁটের রক্তটুকু পলাশ আঙুলের ডগায় তুলে নিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। মুস্তাকিন আবার উঠে বসে। ক্ষত বিক্ষত মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, কাপুরুষ গায়ে লেখা থাকে না পলাশ আসগর। আমি তদন্ত ভরা ময়দানে করে তোর গেম ওভার করেছিলাম। আর তুই আমার এক ফোঁটা রক্ত নিতে দেখ কত আয়োজন করেছিস। একজনের জন্য এই ঘরে 3 জন বাইরে শখানেক দাঁড় করিয়ে রেখে এসেছিস। এটাকেই বরং বীরত্ব ধরে মরি যে এক আমিকে দমন করতে তোদের গোটা ফোর্স দাঁড়িয়ে যেতে হয়। খোলা ময়দানে আমার একার জন্য তুই একা আসতি না হয়। হারলেও অন্তত এইটুকু আনন্দ তো নিয়ে মরতাম যে জীবনের শেষ মোকাবেলাটা কোনো পুরুষের সাথে হয়েছিল। এখন তো মরার পরেও এই আফসোস থাকবে যে কতগুলো কুকুরের দলীয় দংশনে প্রাণ হারিয়েছি। আমি সৈয়দ মুস্তাকিন মহান। পলাশ দুঃখিত ভঙ্গিতে হাসল। আমি তোর আফসোসের চিন্তা করছি না ইনভেস্টিগেটর।
আমি আমার সৌভাগ্যের কথা ভাবছি। তোর মতো একজন সৎ বীর আইনের কর্মকর্তার মহান শরীরে আমি আমার কুত্তা মার্কা দাঁত বসাতে পারবো। এই দুঃখে আমি তোকে জীবিত রাখবো ইনভেস্টিগেটর। পরাগের মাঝে আমি তোর পরিচয় জীবিত রাখবো। ওকে লোক চেনে না, তোর বীরত্বপূর্ণ নামে চিনবে। পলাশ অলস পায়ে হেঁটে গিয়ে একটা বস্তা টেনে এনে জয়ের সামনে রাখে। তাতে হকি স্টিক, মেহগনির কাঁচা খড়ি, রড, ছুরি, দা, চাপ্পড়, বড় বড় কয়েকটা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ছোট্ট কুড়াল, কয়েকটা শাবল ইত্যাদি। বেশ ভার বস্তাটা। পলাশের জোয়ান বলবান শরীরও ঘেমে উঠল এই খাটুনিতে। জয় শরীরের শার্ট ও গেঞ্জি খুলে শার্টটা ফেলে দিল মেঝেতে। গেঞ্জিটা মুস্তাকিনের মুখে গুজে দিয়ে তখন রড দিয়ে পিটাতে শুরু করলো। হামজা আস্তে করে সেখান থেকে চলে যায়। সে নতুন বিয়ে করেছে। রিমি জিজ্ঞেস করলে বলবে সিগারেট টানতে গিয়েছিল। বেশি দেরি করলে কথাটা অবিশ্বাসযোগ্য হতে পারে, কারণ সিগারেট খেতে খুব বেশি দেরি লাগে না। মোস্তাকিনের ডান হাতের কনুইয়ের অস্থিসন্ধিটা খটাং করে ছুটে হাতটা ঝুলে গেল মোটা ইস্পাতের রডের আঘাতে। শরীরের চামড়া উঠে মাংসপেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে এলো কোনো কোনো আঘাতে। মোস্তাকিন প্রথমবার জ্ঞান হারানোর আগে মুখে গুজে থাকা গেঞ্জির উপরই একবার বমি করে ফেলল। জয় ক্লান্ত হয়ে রড ফেলে দেয়, গেঞ্জিটা বের করে আনে। মোস্তাকিন অচেতনের মতো পড়ে রইল। সেদিন জিজ্ঞাসাবাদ আর হলো না। ডাক্তার 2 দিন ধরে চিকিৎসা দিল মুস্তাকিনকে বড় ঘরে। ডাক্তার তার জীবনের শেষ চিকিৎসাটা বেশ যত্নের সাথে ব্যথিত হৃদয়েই করল। মোস্তাকিনের জ্ঞান ফেরার পর ডাক্তারের দেহটা ধাতু গলানোর মেশিনে জ্বালানি হয়ে গেল। হামজা ডাক্তারকে বড় ঘর থেকে বাইরে পাঠানোর ঝুঁকি নেবে কেন? সে একই প্রশ্ন জয়ের। জিন্নাকে ফিরিয়ে দে, তোকে খুন করার খুব একটা ইচ্ছে নেই আমার। মোস্তাকিন বুঝেছিল জয়ের ভেতরের উন্মাদনা। সে যদি বলে জিন্না নিখোঁজ, জয় বিশ্বাস করবে না। সে জন্মগত অবিশ্বাসী। সে ধরে নেবে জিন্নাকে ওরা মেরে ফেলেছে। মোস্তাকিনের চোখের সামনে আম্মা, মুমতাহিনা, মুরসালিন আর মাদ্রাসার ছোট ছোট এতিমগুলোর মুখ ভেসে উঠল। জয় ওদেরকে মশার ঠ্যাঙের মতো ছিঁড়ে ফেলবে। মোস্তাকিন শেষ মুহূর্তেও স্বীকার করেনি জিন্না হারিয়ে গেছে। সে বছর ধরে জিন্নার খোঁজ করেছে, কিন্তু না খুঁজে পেয়েছে, না কে তাকে অপহরণ করতে পারে তার কোনো প্রমাণ বা হদিস মিলেছে। তার ধারণা ছিল কেউ জিন্নাকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে জয়ের ভেতরে এই খেয়াল কোনোভাবেই আসতে দিতে পারে না যে জিন্না বেঁচে নেই। জয় উন্মাদ, অন্ধ। তাকে বিশ্বাস করানো যাবে না জিন্নাকে মুরসালিন মারেনি। মোস্তাকিন জয়ের ভেতরে এই ভয়টুকু রাখল যে সৈয়দ পরিবারে হামলা হলে জিন্নার জান যেতে পারে, যাতে মোস্তাকিনের পরিবার আপাতত সুরক্ষিত থাকে জয়ের কাছ থেকে। মোস্তাকিন শেষ মুহূর্তে একবার মুরসালিনের সাথে 2-4টে কথা বলার জন্য আর আম্মা ও মুমতাহিনাকে দেখার জন্য বড় ছটফট করেছিল। জয়ের কাছে সেসব বেকার। সে কবে এইসব মায়ার সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হয়ে এসবের ঊর্ধ্বে চলে গিয়ে এক পিশাচ হয়ে বেঁচে আছে। যে জীবন মৃত, তাকে মৃত্যু দেওয়া সম্ভব নয়, কারণ সে জীবিতই নেই। জয়ের অতৃপ্ত রুহু মৃত্যুকে প্রদক্ষিণ করে কিছুদিনের সময় চেয়ে নিয়ে পিশাচ হিসেবে রক্তের নেশায় ফিরে আসা চলন্ত ধ্বংস। ছেঁড়াছুট মুস্তাকিনকে জয় সারারাত ধরে পিটালো। ফাড়া ঘড়ির ধার কাঁটাযুক্ত চাবুকের চেয়েও ক্ষয়কারী। মুস্তাকিনের দেহের মাংস ঘড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে এলো। বেশ কয়েকবার রক্ত বমি করেও ফেলল। নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। ফজরের আজানের আগে জয় টের পায় মুস্তাকিন শুধুই একটা ছেঁড়া দেহ। জয়ের কোনো কাজে সে লাগবে না। মুস্তাকিনকে চিৎ করে শুয়ে প্রশস্ত শাবলের এক কোপে মুস্তাকিনের গলাটা আলাদা করে ফেলল দেহ থেকে। ঠিক আলাদা নয়, সামান্য একটু ঘাড়ের কাছে চামড়ার সাথে বেঁধে রইল। একদলা রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে জয়ের বুক, মুখ, হাড় ভরিয়ে দেয়। জয় সেই রক্তে ডুবে ধপ করে মেঝেতে বসে। চোখ দুটো বুজে বসে থাকে ওভাবেই মিনিট 5।
শেষ রাতে দোতলায় উঠে এসে গোসল করে বেশ কয়েকটা ড্রাগ শরীরে ইনজেক্ট করে লম্বা একটা ঘুম দিয়ে সে সাজায় মুরসালিনকে ধরার প্ল্যান। মুরসালিনের পদক্ষেপ বড় বিচক্ষণ। জয় উপায় খুঁজে পায় মুরসালিনকে ধরতে মমতাহিনা একটা ভালো টোপ। মুস্তাকিনদের মাদ্রাসায় যেসব রাজাকার ও জঙ্গি পয়দা হচ্ছে তাদেরকে নিপাত ডাকেলো হামজার কাছে। জয়ের কাছে বিষয়টা খারাপ লাগলো না। বাচ্চাদের জীবন খারাপ করাটাই নিয়ম, জয়ের অভিজ্ঞতা তাই বলে। আর জিন্না তো পচে মরছে, সেও তো কিশোর। অন্তুর শরীরটা প্রতি মুহূর্তে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। সে বেশ কিছুক্ষণ পর শুধু জয়কে এইটুকু জিজ্ঞেস করতে পারল, আপনি মুস্তাকিন মহানকেও মেরে ফেললেন? জয় মাথা নাড়ল, মেরে ফেললাম। অন্তু কত কিছু বলতে চায়, কিন্তু একটা ঢোকের সাথে সবটা গিলে নিয়ে শুধু আস্তে করে বলে, তার কাছে তো জিন্না নাও থাকতে পারে। ছিল, কিন্তু পরে আর পাইনি। সামলে ফেলেছিল আমার নাকে দড়ি দিয়ে ঘুমানোর জন্য। আর তারপর মুরসালিনকে খুঁজতে শুরু করলাম। পলাশ কেন সাহায্য করেছিল এতে? মুস্তাকিনকে মারার পর পলাশের গুদামে আগুন দিয়েছিল মুরসালিন। অন্তু কিছুক্ষণ চুপচাপ চোখ বুজে বসে রইল। তারই প্রতিক্রিয়াটা অদ্ভুত। সে এই নিয়ে আর কিছুই বলল না। তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আজকাল নিয়ন্ত্রণহীন অবস্থা শরীরের, যখন তখন সুস্থ অসুস্থতার চক্র ঘুরতে থাকে। জয় তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখাও জানা গল্পটুকু অন্তুকে বলে একটা মোটা চুরুট ধরালো। অশান্ত জয়কে খুব বেশি দেখা যায় না। সিগারেট টানা জয়টাই মূলত অশান্ত, অস্থির, বুকে ব্যথা চাপা জয়। অন্তু টের পায় জয়ের ভেতরে এখন তোলপাড় চলছে। এই তোলপাড়ের নাম হামজা। তোলপাড়ের নাম হিসেবে নামটা নতুন। জয় সিগারেটের ধোঁয়া ছাড়ল নাক মুখ ভরে। তাতেই অন্তুর নিস্তব্ধতা ভাঙে। ধোঁয়া নাকে যেতেই এক লাফে ছিটকে খাটের কিনারায় বসে বমি করে ফেলল। বমিতে শুধু পিচ্ছিল থুতু, অর্থাৎ সারাদিন কিচ্ছু খায়নি। ওড়নাটাকে মুড়ে মোটা করে নাকে চেপে ধরল অন্তু। জয় প্রথমে বুঝল না। যখন বুঝল এক লাফে উঠে গিয়ে সিগারেট ফেলে এসে অন্তুকে চেপে ধরে। ঘরওয়ালি, এই ঘরওয়ালি, আরমিন, ঠিক আছো তুমি? কি হইছে? এই মেয়ে, কি সমস্যা কি তোমার? অন্তু নাক মুখ চেপে ধরে বসে রইল। ইশারায় বোঝালো তার মাথা ঘুরছে, তেমন কিছু না। জয়ের মুখটা শক্ত হলো। শালির মেয়ে, মার খাবি আমার হাতে। তোর কি হইছে? জন্ডিস? খাস না বমি করিস, চেহারার বেহাল দশা। আবার জিগাইলে কস কিছুই হয় নাই। মরবি, আমারে নামাইরাই মরবি। অন্তু চোখ মুখ ওড়নায় চেপে কাত হয়ে শুয়ে রইল চুপচাপ। জয় ঝুঁকে পড়ে আলতো হাতে ঝাঁকায়। আরমিন, ওই, আমি সিগারেট ফেলে আসছি, আর নাই ধোয়া। তাকাও আমার দিকে, শোনো। অন্তু তাকায়। জয় দ্রুত গিয়ে রুমের দরজা জানালার পর্দা সরিয়ে দিল। এসি অফ করে ফ্যান চালু করে দিল। ড্রেসিং টেবিলের উপর সাজানো তার এক সারি পারফিউম থেকে একটা তুলে ঘরে স্প্রে করল। অন্তু তবুও নাক ছাড়ে না। তার যে কোনো গন্ধই অসহ্য লাগে। জয় আর কিছু জিজ্ঞেস করল না। পরনের শার্টের দুটো বোতাম খুলে গম্ভীর স্বরে বলল, চলো। কোথায়? অসুস্থ তুমি, ডাক্তার দেখিয়ে আনি। প্রশ্নই ওঠে না। জোর করলে আবার বলো না আমার দোষ। আপনার কোনো দোষ নেই। দোষ তো। আচমকাই কঠিন হয়ে উঠল জয়ের কণ্ঠস্বর। হাত ধরে চাপ দিয়ে বলল, অসুস্থ দেখাচ্ছে আরমিন, ওঠ। অন্তু ছিটকে হাত সরিয়ে নিয়ে বলল, ছোবেন না আমাকে। বললাম না কিছুই হয়নি আমার। আপনার সাথে কোথাও যাব না আমি। কথাটা বলে অন্তু চোখ অর্ধ খুলে জয়ের ভাবমূর্তি লক্ষ্য করে। কিন্তু জয় আশ্চর্যজনকভাবে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে অন্তুকে ভাবনায় ফেলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরল ভাতের থালা হাতে নিয়ে। খাবার দেখে অন্তুর নাড়ি ভুড়ি বোধহয় গলার কাছে উঠে এলো। জয় খাবার মুখের কাছে আনতেই বালিশ তুলে মুখের উপর রাখে অন্তু। উঠে বসতে চায়।
জয় অন্তুর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল একদিকে। বাহু চেপে ধরে উঠিয়ে বসিয়ে পিঠের পেছনে বালিশ খাড়া করে দিয়ে অন্তুকে হেলান দিয়ে বসায়। অন্তু মুখ ফিরিয়ে বলে, আমি খাবো না। জোর করলে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাব বাড়ি থেকে। জয় শুধু ঠান্ডা গলায় বলল, আমার নষ্ট হাত দুটো যথেষ্ট শক্ত আর্মিন, তোমার গায়ে তুলতে বাধ্য করো না। তোমার নরম শরীরে সইবে না। মারবেন, মেরে ফেলুন না। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কেউ সামান্য বিরোধিতা করলেও রেহাই নেই। শিখেছেন তো তাই। জয় খাবার তুলে অন্তুর মুখের সামনে ধরে বলল, তখন আসুনি কেন অন্য কিছু শেখাতে? অন্তু মুখটা সরিয়ে নিয়ে বলল, সেই দায় আমার ছিল না। এখন আর তাহলে নতুন করে সেই দায় টানার দরকার নেই। যা শেখার তো শিখিয়ে গেছি। এখন আর কি করার? ধরো, হাঁ করো। এখন দায় দেখাই, কারণ এখন আমি। অন্তু থেমে জয়ের খাবারের হাতটা ঠেলে সরিয়ে দেয়। জয় জিজ্ঞেস করে, কি এখন তুমি? আমার ঘরওয়ালি? এখন আপনি যা করছেন তা আমার উপস্থিতিতে, আমার আশেপাশে। আবার যা করছেন তাও আমাকে শুনতে হচ্ছে। শুনতেছো কেন? কান বন্ধ রাখো। আমি তো শোনাইতে চাই নাই। তুমি শোনার জন্য পেছনে পড়েছিলে। সেটা কারণবশত। জয় হাসল। লাভ নেই। তুমি যদি ভেবে থাকো আমার গল্প শোনার পর আমাকে নতুন করে বিচার করার সুযোগ পাবে, তাহলে আমি বলবো তুমি আমাকে যত জানবে চক্রবৃদ্ধি হারে শুধু পাপ পাবে। আমার জান নিতে অধৈর্য হবে আরও। অন্তু তাচ্ছিল্য করে হাসল। আপনি কি আমাকে আপনার জান নিতে উৎসাহিত করছেন? তোমার হাত দুটো সুন্দর। কোনো এক বুজুর্গ বলেছিলেন, সুন্দর হাতের আঘাতে মরলে ভেস্ত নসিব হবার সুযোগ থাকে। কোন শালির সাওয়াল বলেছিল জানি না। রসিকতা করছেন? জয় জিজ্ঞেস করল, খাবে না তুমি? খাবো না, বমি পাচ্ছে। জুলুম করছেন আমার উপর। জয় হাত ধুয়ে ফেলল কেন যেন। অন্তুর মুখে উচ্চারিত জুলুম কথাটার আসর লাগলো যেন। অন্তু বড় শান্ত কণ্ঠে বলল, পাপ যথেষ্ট করেছেন, এবার ছাড়লেও পারেন। আমি আর কখনো বলবো না আপনাকে এই কথা। আমি এবার চূড়ান্ত ক্লান্ত জয়ামির। জয় মাথা নাড়ালো। তুমি আইসো আমার অন্ধকার অজীবনে। পাপার পুণ্যের মাঝে যে সীমানা প্রাচীরখানা থাকে, তার ওই পাশে আলো, এই পাশে আন্ধার। আলোর ভিতরে বসবাস করা মানুষদের এই পাশে প্রবেশের অনুমতি নাই। তুমি সেই নিষেধ অমান্য করে সীমা লঙ্ঘন করে এই পাশে পা রাখছো। দোষকার? সেই প্রাচীরখানা ভেঙে ফেলুন না, সেটাই তো বলছি। এই প্রাচীরটার নাম অনুতাপহীনতা। আত্মসমর্পণ করুন। তাহলেই তো এপাশের আলো ওপাশের অন্ধকারকে সরিয়ে আলোকিত করে তোলে। আলোর গতি রুখে দেওয়া যায় না, তার সামান্য পথ পেলেও অন্ধকারকে ধ্বংস করে। অন্তু চোখ বুজে মাথাটা হেডবোর্ডে ঠেকায়। জয় কেমন করে যেন হাসল। এই প্রাচীর আমার মতন পাপীরা নিজেদের বহুদিনের পাপ সাধনার মাধ্যমে নিজ হাতে গড়ে তোলে ঘরওয়ালি, তা চাইলেই ভাঙা সম্ভব হয় না। এই অন্ধকারের সাথে আমার রুহু অবধি জড়ানো। হয় রুহুটা বের করে নাও, নয়তো আমাকে ছেড়ে দাও আমার পথে। এখনও পথ ফুরোয়নি। মানুষের ব্যথার অভিশাপ আর কত কামালে আপনি তৃপ্ত হবেন, আমি সেটা জানতে চাই। জয় হেসে উঠল। কেউ আমায় পাপী বলে ডাকলে আমার শান্তি লাগে। আমার রক্ত আর অনুপ্রেরণা খারাপ ঘরওয়ালি। বড় বাবা বলতো, পাপ যখন করবি লোকে পাপী বললে দোষের কি, তবে পাপের চেয়ে বেশি বললে সেই পাপটুকু করে পূরণ করে দিবি। এই যা। বড় সাহেব বলে, পাপীদেরকে পাপের পথে থামতে নেই, পরিণতি ভয়াবহ হয়। অন্তু কিছু বলতে যাচ্ছিল, জয় চট করে অন্তুর ঠোঁটে ডান হাতের তর্জনী চেপে ধরল। গোসলও করো নাই, কী করছো সারাদিন? অন্তুকে আবারও কোলে তুলে নিল জয়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, কি ছলনা পাকাচ্ছ বলো তো ছলনাময়ী? আমায় কি বুঝতে ভুল করছি আজকাল আমি? আমার ঘরের দুশ্মন কেউ? অন্তু চোখ কুঁচকে জয়ের শার্ট আঁকড়ে ধরে একটু। জয় থেমে গেল। ধুক ধুক করে উঠল তার হৃদযন্ত্রখানি।
তাও টের পেল অন্তু। অন্তুকে বাথরুমের মেঝেতে বসিয়ে ঝর্ণা ছাড়ে জয়। রাত 9টার এই গোসলে অন্তুর শরীরে পানি ঝরে পড়তেই দুর্বল শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তুর মস্তিষ্কে প্যানিক চলল। সে মহা গোসলের ক্ষণ তার মাথায় হামলা করল। অন্তু সেদিন বাড়িতে গোসল করেছিল। এই জয়ামির তখন তাদেরই বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসে অন্তুকে খুন করতে। অন্তু কি ভুলতে পেরেছে তা? জয় অন্তুর ওড়নাটা খুলে নেয়। পানিতে ভিজে অন্তুর দেহে কাপড় লেপটে গেছে। জয় তা এড়াতে চায়। তার চোখ যায় অন্তুর মুখে। অন্তুর চোখ বেয়ে যে নোনা জল ঝরছে তা ঝর্ণার পানি ধুয়ে নিয়ে বেয়ে যাচ্ছে অন্তুর শরীর বেয়ে। জয় ঢোক গিলল। অন্তুর সালোয়ার কামিজটা কম্পিত হাতে খুলতে যায় জয়। আবার থেমে আগে নিজের আধভেজা সাদা শার্টখানা খোলে। অন্তুর শরীরটা কাঁপছে। চোখ দুটো বন্ধ, কাঁদছে অন্তু। জয় অন্তুর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নিজের শার্টটা পেঁচিয়ে দিল অন্তুর দেহে। অন্তুর ভেজা থুতুনিতে আঙুল নেড়ে জয় বলে, তোমাকে হাসতে বা কাঁদতে তেমন দেখিনি আমি। হাসবে না জানি, কান্নাও চলবে, কাঁদো। জয়কে কেউ ডেকে বলল, আজকের পর তোর বইয়ের সৌন্দর্যের মামলা উঠলে বলে দিস তোর বইয়ের সৌন্দর্যকে ম্লান করার সাধ্য কান্নারও নেই, বরং কান্নার সৌন্দর্য পায় তার চোখে এসে। জয় মলিন হাসে। অন্তুর গায়ে পানি ঢালে অন্তুর শরীর ছুতে গেলে অন্তু যেন এই জগতে ফেরে। আতঙ্কে আর্তনাদ করে ওঠে। আপনার ছোঁয়াকে বিষাক্তভাবে অনুভব করছি আমি। জয় অন্তুর গলায় বডি ওয়াশ মাখাতে মাখাতে ধীর আওয়াজে বলে, তাহলে নিশ্চিত থাকো তুমি জয় আমিরের ছোঁয়াই পাচ্ছ। অন্তু চোখ দুটো আরো শক্ত করে বুজে বলল, আমি কি আপনাকে বাধা দিতে পারি না এই মুহূর্তে? পারো না। আপনার মতো পাপী কেন আমাকে ছোঁয়ার বৈধতা পেল জয় আমির? প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমাকে করতে পারি, তোমার মতো নিষ্পাপ কেন আমার মতো পাপীর জন্য বৈধ হলো? আমি নিষ্পাপ নই, সে তো আমার ছোঁয়া লাগার পরে। অন্তুর শরীরটা জয় মুছিয়ে দিল তোয়ালেতে। বুকের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে তোয়ালেতে অন্তুর শরীরটা মুড়িয়ে আবারও পাজা কোলে তুলে নিল। বিছানায় এনে শুয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল অন্তুর দিকে। অন্তুর নাক ও চোখ লাল, চোখ দুটো বোজা। জয়ের ভেতরে পুরনো একটা হিংসা জাগল। তার তুলনায় অন্তু অতিরিক্ত ফর্সা। জয় আরেকটু ঝুঁকে অন্তুর কানের ভেজা লতিতে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আজ তোমার আসামির নামের অভিযোগের খাতায় আরেকটা অভিযোগ লিখে নাও। সে তোমার অসুস্থতার ফায়দা লুটবে আজ, কিন্তু তুমি বাধা দিতে পারবে না। তুমি ঘেন্নায় কাঁদবে, কিন্তু সে তা গ্রাহ্য করবে না।